থ্যাংক ইউ, নমস্কার। আবার এই করছি, অনেকে পরে জয়েন করেছেন, যারা পরে জয়েন করেছেন, এবং আমি আরেকবার জাস্ট প্রথমে যখন শুরু করেছেন তখন জিজ্ঞেস করেছেন যে আপনারা যারা প্রথমবার এই প্রোগ্রামটা দেখছেন, ফার্স্ট টাইম, একটু কাইন্ডলি চ্যাট বক্সে নিউ বা ফার্স্ট টাইম বলে লিখুন, তাহলে একটু আপনাদের সাথে আমাদের পরিচয় পর্ব হয়ে যাবে চ্যাট বক্সেতে। আপনারা যারা অলরেডি পার্টিসিপেট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা নতুন জয়েন করেছেন, যারা এখনো পার্টিসিপেট করেনি, অবশ্যই একটু পার্টিসিপেট করুন, এবং আপনারা কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে লিখে পাঠান, তাহলে আমরা জানতে পারবো যে আপনারা কোন কোন জায়গা থেকে এসেছেন, আমরা অনুপ্রাণিত হবো। আমাদের এখানেতে যে জিনিসটা হয়েছে, যেটা আপনাদের বলছি, আমাদের বিগত কি বলে আমাদের এই পার্টটাতে একটু জাস্ট বলছি। এটা হচ্ছে যে আমাদের এই মানি ম্যানেজমেন্ট প্রোগ্রাম যখন শুরু হয়েছিল, আমরা যে থেকে শুরু করেছিলাম প্রথমে, যে ভাবনা থেকে বা থেকে, এবং আপনাদের কি বলে, আমার ভয়েসটা ক্লিয়ার পরিষ্কার আসছে তো? একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে এস করে লিখুন আমার আমার ইয়েটা একদম যদি ক্লিয়ারলি শোনা যায়। তো যেটা হচ্ছে যে যখন শুরু করেছিলাম তখন আমাদের একটা অ্যাওয়ারনেস এবং এই মানি ম্যানেজমেন্টটা যে কতটা জরুরি বা কিভাবে হয় সেটা থেকে এই করার জন্য শুরু করেছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন আমরা কাজটা শুরু করি দেখি আমাদের অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়, অনেক বিভিন্ন জায়গা থেকে, কলকাতার বাইরে বিভিন্ন জায়গা থেকে, হাওড়া, হুগলি, বর্ধমান, এবং অনেকেই এই মানি ম্যানেজমেন্টের ব্যাপারে, কারণ যেহেতু এটা স্কুলে হয়তো শেখানো হয় না, এর ক্ল্যারিটির অনেক অভাব আছে। অনেকেই ঠিকঠাক ভাবে না জানার জন্য ফাইন্যান্সিয়ালি তাদের নিজেদের মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং তাদের প্রপার প্ল্যানিংটা ঠিকঠাক ভাবে না হওয়ার জন্য কি হচ্ছে, প্রচুর জায়গায় ওয়েস্ট হচ্ছে। আমরা যে সেশনগুলো অলরেডি কভার করেছি তার মধ্যে আমাদের একটা বড় পার্ট ছিল লোন ম্যানেজমেন্ট, তার মধ্যে হাউজিং লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এবং সমস্ত লোন গুলোতে কিভাবে ব্যাংক এগুলোকে ট্র্যাক করে, আমরা সেখান থেকে কিভাবে বার হতে পারি, আমাদের নিজেদের যে রিসোর্স গুলো আছে সেখান থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, এর ধাপে ধাপে আমরা ভেবে শিখে, এবং তারপরে যে যে টুল গুলো আমাদের লাগে, আমাদের এই ফাউন্ডেশন, এই মানি ম্যানেজমেন্টের জন্য যে পিলার গুলোর কথা বলেছিলাম, তার মধ্যে 4টে পিলারের কথা বলেছিলাম, যেটা আরেকবার আমি রিপিট করেছি। তার মধ্যে ফার্স্ট পিলার হচ্ছে আমাদের প্রোটেকশনের মধ্যে 3টে পিলার, যেটা যে ফার্স্ট হচ্ছে আমাদের কি বলে 3D ফর্মুলা। 3D মানে যে ডেথ, ডিসএবিলিটি আর ডিজিজ। ঠিক আছে, ডেথ যেটা আমাদের টার্ম ইন্স্যুরেন্স কভার করে, ডিসএবিলিটি যেটা কভার করে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, এবং ডিজিজ যেটা কভার করে হেলথ ইন্স্যুরেন্স পলিসি, এবং তার সাথে হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন। এই 4টে হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্টের 4টে পিলার। তো আমরা এই জায়গা থেকে যখন আমরা জার্নি শুরু করি, সেখান থেকে আমাদের যে যে জায়গাগুলোতে মানি ম্যানেজমেন্টের যারা যারা করেছেন, এখানে যে টুল গুলো আজ ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে প্রত্যেকেরই যার যার পার্সোনাল জায়গা থেকে, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসা, আমাদের কাছে অনেকে এসছেন, অনেকে আমার সাথে পার্সোনালি কথা বলেছেন, 1-to-1 অনলাইনে কথা বলেছেন, অনেকে ফিজিক্যালি আমাদের অফিসে এসছেন, এবং ক্ল্যারিটি অনুযায়ী আমরা ডিসকাশন করে তার যার যা যা প্রবলেম তার সাথে 1-to-1 তাকে ফাইন্ড আউট করে তাকে দিয়েছি, এবং তাকে রাস্তা দেখিয়েছি যাতে ফিউচারে তার যে লস হচ্ছে, এবং অনেকেই দেখেছি আমরা যারা যারা যাদের আগের যে প্ল্যানিং ছিল সেখান থেকে অনেক টাকা ড্রেন হচ্ছে, প্রত্যেক বছরে একটা বড় ইন্টারেস্ট লস হচ্ছে, যেটা কিন্তু উনি ক্যালকুলেটই করেননি, যেহেতু উনি জানতেন না। তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এটাই চেষ্টা করেছি যে এটা, এবং আমার কাছে এরকম এসছে এখানেতে, আপনাদের পার্সোনাল লোন আর ক্রেডিট কার্ডেতে জর্জরিত, প্রত্যেক মাসেতে তার মান্থলি ইনকাম হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা তার স্যালারি বা ইনকাম ঢুকছে, কিন্তু তার ইয়েতে ইএমআই বা আউটস্ট্যান্ডিং আছে 30, 35, 40 হাজার পর্যন্ত। তার মানে হচ্ছে কি, তার যে টাকা আসছে তার থেকে বেশি টাকা তার ইএমআই তে চলে যাচ্ছে। এতটাই ট্র্যাপে পড়ে গেছে, সে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত, বাড়ির লোককে বলতে পারেনি, এবং সেখানে ক্ষেত্রে সে ইভেন সুইসাইডেও মেন্টালিটি মাঝে মাঝে তার চলে এসছে। এরকম একটা জায়গা থেকে যখন তারা আমাকে ফোন করেছেন, এখানে এসছেন, অফিসে কথা বলেছি, তাকে বোঝানোর চেষ্টা করেছি কোন জায়গা থেকে, কারণ তার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, কিভাবে এই জায়গা থেকে বেরোতে পারে তার রাস্তা দেখেছি। আমাদের খুব ভালো লেগেছে কি, একটা মানুষের জীবনে সত্যি করে একটা ভ্যালু অ্যাডিশন, এটা আমাদের একটা বড় ইয়ে। তো আমরা দেখাবো আপনাদেরকে, উইথ পারমিশন আমি স্টার্ট করছি আমাদের সেশনটা। এই যে কানেকশন মানুষের সাথে, অনেক মানুষকে নতুন জিনিস ইয়ে করা, আমাদের এই প্রোগ্রামে অনেকেই এসছেন এবং আমাদেরকে খুব ইয়ে করেছেন। আমরা একটা ফর্ম লাস্টে পাঠাবো, অবশ্যই ফিল আপ করে পাঠাবেন আপনাদের ফিডব্যাক, আপনাদের যা যা, এবং আমরা কিছু জিনিস এখানে শেয়ার করবো, সেটাও আপনারা পেয়ে যাবেন এই ফর্মটার মাধ্যমে। একদম শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের এই পুরো যে সেশনটা থেকে যেটা যেটা আছে তো আমরা দেখে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন। আমার স্লাইডটা দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে লিখুন আমার স্লাইডটা ক্লিয়ারলি বুঝতে পারুন, মানে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি একটু রেসপন্স করুন, আমার স্লাইডটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। আমরা এই সেশনটা করার পরে লাস্ট একটা কোশ্চেন অ্যান্সার সেশন করি, যখন আপনারা ইয়ে করতে পারবেন যে যা যা আপনাদের কোয়ারি আছে বা যা যা ইয়ে আছে সেটা আপনারা জেনে যাবেন, কোনো অসুবিধা কিছু নেই। একদম শেষ পর্যন্ত থাকবেন, এবং প্রোগ্রামের শেষে যখন আমরা ওপেন করবো প্রোগ্রামটাতে কোশ্চেন অ্যান্সারে আপনারা হ্যান্ড রেজ করবেন, যার যার যা যা ব্যক্তিগত প্রশ্ন থাকবে আমি প্রত্যেকটার এখানে অ্যান্সার করবো, এবং আপনাদেরকে চেষ্টা করবো হেল্প করার।
আমরা যেটা শেয়ার করতে চলেছি এটাতে হচ্ছে ধরুন আজকে আপনারা যারা অডিয়েন্স এখানে আছেন তার মধ্যে অনেকেরই হয়তো বাচ্চা আছে বাড়িতে, ছেলে বা মেয়ে, তারা পড়াশোনা করছে। একটু জানতে চাইবো আপনারা যারা এখানে দেখছেন এখানে কার কার ইয়েতে বাড়িতে ছেলে বা মেয়ে আছে এবং তারা এরকম বয়সের একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন, তাহলে বুঝতে পারবো যে আপনাদের কারা কারা যাদের বাড়িতে এরকম চাইল্ড আছে যারা এই মুহূর্তে পড়াশোনা করছে বা ফিউচারে হায়ার এডুকেশন বা এরকম ধরনের ব্যাপার আপনাদের আসতে চলেছে। একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটুখানি লিখুন, তাহলে আমি বুঝতে সুবিধা হবে আপনাদের কাদের কাদের ক্ষেত্রে এই ব্যাপারটা রয়েছে। এবং এখানে ক্ষেত্রে যারা যারা আপনারা এই বাচ্চা রয়েছে বা যারা যারা আপনারা এখানে ক্ষেত্রে রয়েছে আপনারা কি বলে পার্টিসিপেট করছেন এখানেতে অবশ্যই। তো এখানে আমরা যারা যারা এখানে ইয়ে করেছেন কি বলে আমরা দেখে নেবো এখানে কি কি জিনিস বাচ্চাদের ক্ষেত্রে লাগে। এবং আমরা যেটা আজকের দিনে সব থেকে বড় জায়গা চাইল্ড লোন, আমাদের এডুকেশন লোন, এই এডুকেশন লোনের যে ট্র্যাপ এবং এই জায়গা থেকে আমরা কিভাবে প্ল্যান করে বেরোতে পারি, কি কি জিনিস আমাদের আছে, কোন কোন জায়গায় আমাদের দরকার আছে, একটু ক্ল্যারিটির সাথে আমরা ডিসকাস করে নেবো, যেটাতে আপনারা অনেকেই জানতে পারবেন। এখানে আমরা উইথ ইয়ার পারমিশন আমরা প্রোগ্রামটা স্টার্ট করছি। এখানে একটু ছোট্ট করে আমার পরিচয় দিয়ে নিই, অনেকে আমাদের জানেন, আমি আগে প্রোগ্রামগুলোতে করেছি, আর নতুন এখানে অনেকে বলেছেন। আমার নাম সুব্রকান্তি দাস, আমি এমবিএ ইন ইন্স্যুরেন্স ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই প্রফেশনেতে প্রায় 25 বছর আছি। এবং আমি কি বলে যে ড্রিম লাইফ অ্যাডভাইজারি যে অর্গানাইজেশনটা এটা স্টার্ট করেছি, এবং তার সাথে আমার সাথে প্রায় 10,000-এর উপর কাস্টমার্স আছেন যারা আমার সাথে কাজ করছে, এবং প্রায় 2,000-এর উপর কমিউনিটি আছে যাদেরকে আমি অনলাইন ট্রেনিং দিই এই মানি ম্যানেজমেন্ট ইয়ে করার জন্য, এবং 200-এর উপরে লোক আছে যারা কলকাতা আমাদের যে দমদমের অফিসে এখানে আমার সাথে ফিজিক্যালি শেখে, এখানে এসে এই প্রসেসটা কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, মানুষকে হেল্প করতে হয়। আমরা একটা বড় স্বপ্ন বা এই নিয়ে আছি, আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সেই স্বপ্নটা, যেটা নিয়ে আমরা শুরু করেছি। আমাদের একটা স্বপ্ন যেটা আর্থিকভাবে সচেতন, সুরক্ষিত, সমৃদ্ধ ভারত, যেখানে 10,000-এর উপর দক্ষ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা 1 কোটির উপরে মানুষের জীবনে একটা পরিবার। কারণ এই স্বপ্ন ছাড়া কিন্তু মানুষের জীবনে জায়গাটা হয় না, তো স্বপ্ন দিয়ে কিন্তু শুরু হয়। আমাদের যেটা ইয়ে আছে মূল মন্ত্র, স্বাস্থ্য, সম্পদ, সুখ, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। এবং এই হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস এর যে জার্নিতে, সেখানে ক্ষেত্রে আমাদের এই জার্নিতে আপনারা যারা আছেন আপনাদের সাথেও আমাদের এই বন্ডিং তৈরি হয়েছে এই কটা প্রোগ্রামেতে। আমরা অনেকের কাছ থেকে আলাপ পেয়ে খুবই আপ্লুত, এবং আমরা এই জায়গাতেই শুরু করছি। তো আমাদের এই প্রোগ্রামেতে এই মানি ম্যানেজমেন্টের করার পেছনে 4টে কারণ, এই 4টে জিনিস আপনি এখান থেকে পাবেন। আমি একটু কারণগুলো আপনাদের দেখে দিতে চাইছি, এই কি কি আপনি সুবিধা পাবেন। ফার্স্ট হচ্ছে সুবিধা আপনার নিজের মানি ম্যানেজমেন্ট। আপনারা যখন এই প্রোগ্রামটা দেখবেন আস্তে আস্তে না আপনার ক্ল্যারিটি আসবে, কারণ আমরা প্রত্যেকটা এপিসোডে আলাদা আলাদা টপিকস নিয়ে আলোচনা করি। আজকে যেমন চাইল্ড এডুকেশন, এরকম এক একটা টপিকস থাকে একটা, এখানে ক্ষেত্রে যে যে টপিকস সেটা প্রত্যেকেরই আমাদের কোর মানি ম্যানেজমেন্ট। কখনো ট্যাক্সেশন নিয়ে আলোচনা করি, কখনো রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে আলোচনা করেছি, কখনো মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি, কখনো টার্ম ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছি। তো এরকম বিভিন্ন বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করি, যেখান থেকে আপনার না পুরো ব্যাপারটা নিয়ে ক্ল্যারিটি আসবে, যাতে ফিউচারে আপনার নিজস্ব মানি ম্যানেজমেন্ট আপনি নিজে করতে পারেন, আপনার ধারণা ক্লিয়ার হবে, এবং আপনি পুরো আত্মবিশ্বাসের সাথে এই ভুল করা বা এইগুলো থেকে আপনি নিজে বিরত থাকতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনি যখন নিজে জানতে পারবেন, আপনি আপনার পরিবার বা পরিচিত বা বন্ধু বান্ধবদের গাইড করতে পারবেন, তাদেরকেও এই ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইয়ে করতে পারবেন, এবং তারা যদি ভুল সিদ্ধান্ত না দেয় তার জন্য আপনি তাকে হেল্প করতে পারবেন। তো নিজে জানা, অপরকে জানানো, এটা তো দুটো। থার্ড পয়েন্ট, আমাদের এই কমিউনিটি এখানে যেটা বললাম প্রায় 2,000-এর উপর অনলাইন, এবং এছাড়া 200-250-এর উপর যারা ফিজিক্যালি শেখে, এইটা এখান থেকে আপনিও চাইলে আমাদের এই এতে কমিউনিটিতে যোগ দিতে পারেন। সেখানে আপনিও আপনার এখানে একটা কেরিয়ার তৈরি করতে পারেন, পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে। এখান থেকে আপনার যে কাজটা করছেন, জব করছেন বা আপনি চাকরি করছেন বা বিজনেস করছেন, আপনি এখানে আমাদের সাথে মানি ম্যানেজমেন্ট শিখে আপনার নিজেরও কেরিয়ার এখানে তৈরি করতে পারেন। এটার একটা অপরচুনিটি আমাদের প্ল্যাটফর্ম থেকে আছে। আর ফোর্থ বাট নট দ্য লিস্ট, এই পুরো প্রোগ্রামেতে যে যে জিনিসগুলো আমরা শেখাই সেগুলো আফটার দ্য প্রোগ্রাম হ্যান্ডলিং এর জন্য আমাদের একটা এন্টার টিম আছে। আমার সাথে প্রায় 150-200 লোক মানে স্টুডেন্ট আছে আমার সাথে, যারা এই ব্যাপারটা আমি তাদেরকে ট্রেন করি। তাদের পুরো এক্সপার্ট গাইডেন্স, কমিউনিটি, এবং আমিও আছি। ওই পুরো মানি ম্যানেজমেন্ট সকল সমস্যা সমাধানে আপনি ফ্রিতে আমাদের পুরো পরামর্শ পাবেন। এই পুরো 4টে জিনিস আমরা এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে প্রোভাইড করবো। অতএব অবশ্যই থাকবেন এই প্রোগ্রামে, আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের আমরা কি চাইছি আপনাদের কাছ থেকে, এবং সেখান থেকে আমরা কি কি জিনিস আমরা দিতে পারবো, কি কি জিনিস আপনাদের ক্ল্যারিটি আসবে, এবং আপনি এন্ড অফ দ্য প্রোগ্রাম আমরা বুঝতে পারবেন এই জিনিসগুলো আপনাদের জন্য কতটা লাগবে। এবার আমি টপিকে চলে আসি, যেটা আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এখানে প্রথম ইয়েতে, যে চাইল্ড এডুকেশন বলেন চাইল্ড লোন। আপনাদের যারা যারা এখানে লিখেছেন এখানেতে যে আপনাদের যারা বাচ্চা আছে বা যারা আছে, তো যারা যারা আপনাদের বাচ্চা আছে কাইন্ডলি একটু চ্যাট বক্সে আপনাদের বাচ্চাদের একটু এজ গুলো কাইন্ডলি চ্যাট বক্সে লিখবেন। কারো 5, কারো 3, বা কারো 7, কারো 10, কারো 12, 15, যে যে এজের আছে আপনাদের যারা যারা চাইল্ড আছে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের বাচ্চাদের। কারণ আমরা যে যে জায়গা থেকে শুরু করি, যে জায়গা থেকে এই ব্যাপারটা করি, এটা কিন্তু যত আর্লি স্টার্ট করবো, যখন থেকে জানতে পারলাম এই ব্যাপারটা কত সহজ, এটা আপনি প্রেজেন্টেশনে বুঝতে পারবেন, এই ক্ল্যারিটিটা আসবে। এবং যেটা আমরা ট্র্যাপ হই সেটা হচ্ছে যে এডুকেশন লোন। যখনই কোনো বাচ্চা একটা বড় পড়াশোনা করতে যায়, সেখানে ক্ষেত্রে কিভাবে ট্র্যাপ হয় সেটা আপনার প্রেজেন্টেশনে দেখতে পারবেন। থাকুন, আপনাদের প্রথম যেটা প্রশ্ন আমরা করতে চাইছি, যেটা হচ্ছে যে আপনারা একটুখানি চ্যাট বক্সেতে একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন।
সন্তানের উচ্চশিক্ষার জন্য ধরুন আজকে আপনার আজ থেকে 2 বছর 5 বছর 10 বছর পরে 30 থেকে 50 লক্ষ টাকা লাগবে কোনো একটা জায়গায়, ভালো জায়গায় চান্স পেয়েছে সে পড়াশোনা করতে। এই টাকার রিসোর্স আপনি কোনটা থেকে করতে চাইবেন? তিনটা অপশন দিচ্ছি। অপশন এ হচ্ছে আপনার সেভিংস এমার্জেন্সি ফান্ড থেকে, অপশন 2 হচ্ছে বি হচ্ছে আপনার টার্গেটেড ইনভেস্টমেন্ট কম্পাউন্ডিং, যেখান থেকে আপনি একটা কর্পাস প্ল্যান করে তৈরি করেছেন যে এই টাকাটা আমার বাচ্চার পড়াশোনার জন্য তৈরি করব। আর থার্ড হচ্ছে আপনার এডুকেশন লোনস বা ইএমআই, যেখান থেকে আপনার। তো এই তিনটে অপশনের মধ্যে কোন অপশনটা আপনি চুজ করবেন, তাহলে একটু চ্যাট বক্সেতে লিখুন যে আপনাদের, যদি আপনাদের জিজ্ঞেস করি যে ফিউচারে আপনার যে বাচ্চার এডুকেশনের জন্য যদি 30 থেকে 50 লক্ষ টাকা দরকার হয়, তাহলে আপনি এই এ বি বা সি এই তিনটে অপশনের মধ্যে কোনটা চুজ করবেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সেতে একটুখানি অ্যান্সারটা দিন। এখানে আমরা কোন অপশনটা আমাদের জন্য নেওয়া উচিত এবং কেন নেওয়া উচিত সেটাই আমাদের ক্ল্যারিটি আসবে, যার জন্য আপনাদের প্রশ্নটা করা। আমরা চলে আসছি আমাদের এই পার্টটাতে। এখানে আমরা জেনে নেব প্রথম জার্নি হচ্ছে ডায়লেমা। প্রত্যেকটা পেরেন্টস এটা ফেস করে। আমাদের কতগুলো ফেজ আছে দেখুন, যেখানে ক্ষেত্রে আমরা এগুলো ফেস করি। প্রথম হচ্ছে কি, একটা ফেজ যেটা হচ্ছে কাস্টমার কি বলে কাস্টম এডুকেশন ফান্ড, যেটা আমরা একদম ছোটবেলা থেকে যদি প্ল্যান করে সেই সময় কি পড়াশোনা বা কি স্ট্রিম বা কি করতে চাই, তার জন্য কত ফান্ডিং আজকের দিনে দরকার। এরপরে যেটা সেই সময় দরকার, সেই সময়ের জন্য এর মধ্যে একটা বড় পার্ট আছে ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি, টাকার ভ্যালুয়েশন কমছে। তাহলে এই ভ্যালুয়েশন কমার সাথে সাথে সেই সময় কত টাকা লাগবে তার জন্য আমি কতটা তৈরি। তার জন্য প্রথম পার্ট হচ্ছে আমাদের কাস্টম এডুকেশন ফান্ড। সেকেন্ড হচ্ছে হাই ইন্টারেস্ট লোন, যেটা এডুকেশন লোন বলে জানি। এটা হচ্ছে আমাদের অপশন বি। এরপরে কি অপশন আছে আমাদের? অনেক সময় কি বাচ্চাদের জন্য আমরা অনেক সময় কোনো জমি বা কোনো বাড়ি বা এ রাখি, যে যদি তার পড়াশোনার দরকার পড়ে আমরা ওটা বিক্রি করে দিয়ে করবো। তো যদি আমার প্ল্যানিং না থাকে তাহলে আমাকে আলটিমেটলি সেই প্রপার্টিটা বিক্রি করেই তার পড়াশোনার ফান্ড আনতে হবে। তো এটাও একটা অপশন। ফোর্থ অপশন হচ্ছে ব্রেক রিটায়ারমেন্ট ফান্ড। যদি আপনার ফিউচারের জন্য কোনো কর্পাস জমানো থাকে, যেটা আপনি ভেবেছেন আপনার রিটায়ারমেন্টের জন্য রাখবেন, কিন্তু যেহেতু আপনার কাছে প্রায়োরিটি আপনার বাচ্চা, সেই হিসাবে আপনাকে কিন্তু যদি পড়াশোনা সে করতে চায়, আপনার কাছে অন্য অপশন নেই বা আপনি সেভাবে লোন অ্যারেঞ্জ করতে চাইছেন না বা পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের সেভিংসটাকে ভেঙে কিন্তু এটা করতে হবে। তো মোটামুটি এই চারটে অপশনই আমাদের কাছে থাকে যারা আমাদের করছে। আপনি যদি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে দিয়ে এস করে লিখুন বা বি করে লিখুন, কারণ আমরা এই অপশনগুলোই মোটামুটি ফেস করি। এবার স্টেজ গুলো আমরা দেখে নিই এবং সেখানে ক্ষেত্রে কি কি জিনিস আসে এবং আমরা কি কিভাবে সেটাকে ফেস করতে পারি, আমরা স্টেপটা দেখে নেব। তো আমাদের একটাই এখানে কি আছে, সন্তানের শিক্ষা যেন বাবা মায়ের রিটায়ারমেন্ট প্ল্যান থেকে নষ্ট না করে। রিটায়ারমেন্ট প্ল্যানটার প্রায়োরিটি অবশ্যই আছে এবং সেটা আছে, সেটাকে নষ্ট না করে অবশ্যই এটা করা উচিত। এটা কিন্তু আমার সব থেকে বড় কি মেসেজ। একটু স্ট্র্যাটেজিটা দেখে নিই, চাইল্ড এডুকেশন এবং চাইল্ড লোন স্ট্র্যাটেজি। খুব সহজ, যেটা চাইল্ড, আমরা তিনটে পার্ট আছে স্টার্টিং পয়েন্ট। যদি আমরা চাইল্ড এডুকেশন স্ট্র্যাটেজি থাকে প্ল্যানিং, তাহলে সেখানে ক্ষেত্রে আজ থেকে সেগুলো টাকা তৈরি হতে শুরু করবে এবং একটা সঠিক সময় গিয়ে একটা ভালো টাকা আমরা পেতে পারি। আর চাইল্ড লোন স্ট্র্যাটেজি দিয়ে যেখানে আমি না করি প্ল্যানিং, তাহলে আজ থেকে পরিকল্পনা নেই, ভবিষ্যতে আমার তহবিল শূন্য, আমার কাছে টাকা নেই, তাহলে আমাকে সেই সময়তে গিয়ে আমাকে হয় লোন নিতে হবে বা কোনো আমার সেভিংস ভাঙতে হবে বা আমার বাড়ি বিক্রি করতে হবে বা কোনো জায়গা থেকে আমাকে ইয়ে করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ড হচ্ছে আমাদের যেটা হচ্ছে এই যে ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট, যেটা চাইল্ড এডুকেশন স্ট্র্যাটেজিতে, এবং কম্পাউন্ডিং, এটা একটা বড় জায়গা যেটা আমাকে মেন্টাল পিস দেয়। আর চাইল্ড লোনেতে কি হয়, এখানে ক্ষেত্রে যেহেতু হাই ইন্টারেস্ট লোন এবং ইএমআই, সেখানে ক্ষেত্রে আপনার দেখাবো এবং এই ইএমআই ট্র্যাপেরতে আমাদের পরের জেনারেশন কিভাবে পড়ছে, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই মধ্যে ফেলে দিচ্ছি। এবং এটা কিভাবে ট্র্যাপ হচ্ছে এবং কত জিনিস আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আপনারা দেখবেন। আউটকাম কি স্ট্রেস ফ্রি, যেটা আমাদের চাইল্ড এডুকেশন প্ল্যানে স্ট্রেস ফ্রি ফিউচার পারপাস যেটা আমাদের তৈরি হয়, সেটাতে একদম স্ট্রেস ফ্রি তৈরি হয়। যেটা চাইল্ড লোনে যে ফিউচার ইনকাম এবং কেরিয়ার প্রেশার করে, যখন আমি চাকরি পেয়ে গেলাম তারপরে আমাকে উইদিন 6 মান্থের মধ্যে আমাকে তার প্রিপেমেন্ট স্টার্ট করতে হবে এবং যে স্যালারি ঢুকছে তার 40, 50, 60% মতো স্যালারি আমাকে এডুকেশন লোনে রিপে করতে হচ্ছে। এটা কিন্তু একটা নতুন প্রজন্মের একটা ছেলে বা মেয়ে, আপনাদের আমাদের যারা পরের জেনারেশন, তাদের কাছে এটা বিরাট বার্ডেন, যেটা কিন্তু আমরা চাপিয়ে দিতে বাধ্য হচ্ছি এটার জন্য, প্ল্যানিং এর জন্য। এডুকেশনের জন্য টাকা ধার করা শেষ সমাধানে এটা ফান্ডিং গ্যাপটা সমাধান। ঠিক আছে, এটা আমরা দেখছি। এবার আমরা দেখে নেবো যে মডার্ন রিয়েলিটি কি কি হয়। আমরা দেখি যে শুধু পড়াশোনা করবি, কিন্তু এছাড়াও কিন্তু অনেক খরচা লুকিয়ে আছে। কি কি খরচা দেখে নিই। আমরা যদি পড়াশোনা করে, তার যদি কোথাও থেকে পড়াশোনা করে, কলকাতার বাইরে বা অন্য জায়গায়, আপনারা যদি বাইরে বাচ্চাকে রাখেন, হোস্টেল, ফুড, লিভিং এক্সপেন্সেস আছে, বই, পড়াশোনা, ল্যাপটপ, আলাদা ইকুইপমেন্টস এর খরচা আছে, প্রফেশনাল এন্ট্রান্স, কোচিং, টিউটার্স এর খরচা আছে। এগুলো আমাদের কিন্তু কোর্স ফি ছাড়াও এগুলো লাগে। যদি বিদেশে খরচা হয় তাহলে তার ফরেন অ্যাপ্লিকেশন ফিস, ভিসা, এয়ার ফেয়ার, মেডিকেল এক্সপেন্সেস, এগুলো সমস্ত কিছু আছে। তার মানে আমাদের এগুলো কিন্তু আমাদের পড়াশোনা ছাড়াও এগুলো অ্যাডেড এক্সপেন্সেস এখানে কিন্তু থাকে। তাহলে কোর রুল কি, যেটা আমরা আজকে যদি ভাবি এই খরচাটা 10 লাখ, আজ থেকে কিন্তু 10 বছর পরে এটা 10 লাখ থাকবে না। আমার বক্তব্য হচ্ছে আমাদের রুল অফ 72, আপনাদের আবার বলি, রুল অফ 72 বলে একটা রুল আছে। সেখানে হচ্ছে কি,
একটা যে কোনো টাকা কত বছরে ডবল হয় বা কত বছরে অর্ধেক হয় তাকে বলে রুল অফ 72। রুল অফ 72 কি শিখি? ধরুন আজকে সাপোজ আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 6%, তাহলে আমাদের 6% যদি ধরি 6 দিয়ে 72কে ভাগ করি, তাহলে কত হয়? 6 12 72, তাহলে 12 বছরে একটা টাকা ডবল হয়। ঠিক একইভাবে আমাদের ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, টাকার ভ্যালুয়েশন কমছে, তারও রেট হচ্ছে 6%। তার মানে আমাদের 12 বছরতে একটা টাকার ভ্যালু হাফ হয়ে যাবে, মানে যে 100 টাকার ভ্যালু আজকের দিনে যা যা আছে 2026-এ, 2038-এ গিয়ে এটা হয়ে যায় 50 টাকা। তার মানে আমার কাছে গিয়ে এই ভ্যালুটা, তার মানে আমাকে ওই সময় গিয়ে আজ থেকে বাচ্চার বয়স যা আছে তার 10 বা 15 বছর বাদে যে কর্পাসটা লাগবে আফটার ইনফ্লেশন, সেই টাকাটাই আমাকে ফান্ডিং করতে হবে। এটাই আমাকে আগে থেকে ক্যালকুলেশনটা খুব জরুরি। এবার দেখে নিচ্ছি, দেখুন আমাদের নর্মাল ইনফ্লেশন যেটা বলছিলাম 6%, মানে আমাদের সাধারণ মুদ্রাস্ফীতি। কিন্তু পড়াশোনা, এটার ইনফ্লেশন কিন্তু রেট অনেক হাই। আজকের দিনে দাঁড়িয়ে এডুকেশন ইনফ্লেশনের রেট হচ্ছে 10%। মানে প্রত্যেক বছরেতে যে পড়াশোনা করছি স্ট্রিম গুলোতে তার খরচা 10% করে বাড়ছে। এবং আমাদের দিনে, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের সব থেকে বড় ট্র্যাজিক ব্যাপার হচ্ছে দুটো স্ট্রিমেতে কোনো ট্যারিফ নেই বা কোনো রেগুলেটর নেই। একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে মেডিকেল সেক্টরে। হসপিটালের ক্ষেত্রেও তাই, এবং আমাদের এখানে ক্ষেত্রে কিন্তু এই ইনস্টিটিউট গুলো যা যাচ্ছে তাই ভাবে তার রেট বাড়াচ্ছে, স্কুলের ফিস বাড়াচ্ছে, কিন্তু অন্য কোনো রেগুলেটর এখানে নেই যে আপনারা এর বেশি করতে পারবেন না। যার ফলে কি হয়, আমরা এইটাকে মেনে নিতে বাধ্য হই এবং এটা মানে প্রত্যুত্তর এটা বেড়ে চলেছে। তাহলে আমাকে রেডি থাকতে হবে যে এটার জন্য কিভাবে আমরা করতে পারি। শিক্ষাসংগত মডেল বা প্রাইভেট বিদেশি ক্ষেত্রে এটা কিন্তু 10% হতে পারে। আমরা যদি 6 থেকে 7% ধরে নিই, তাতে নিশ্চিন্ত নাও হতে পারে, এটা কিন্তু আরো বেশি হতে পারে। এটা কেস টু কেস, কোর্স টু কোর্স ভ্যারি করে। কোথায় পড়াচ্ছি, কোন জায়গায় পড়াচ্ছি, পশ্চিমবঙ্গে পড়াচ্ছি, পশ্চিমবঙ্গের বাইরে পড়াচ্ছি, কেরালায় পড়াচ্ছি, উড়িষ্যায় পড়াচ্ছি, ব্যাঙ্গালোরে পড়াচ্ছি, কোন জায়গায় পড়াবো, কোন স্ট্রিমে পড়াবো, এটা বছর টু বছর ভ্যারি করে। তো আমাকে না এগুলোর একটু ক্ল্যারিটি সম্বন্ধে আগে থেকে রিসার্চ করতে হবে, জানতে হবে এর জন্য কত টাকা ফান্ডিং দরকার, তার জন্য প্ল্যানিংটা প্রথম থেকে করতে হবে। আপনি যদি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা আমি বলে লিখুন। এবার আমরা দেখে নিই ফিউচার কস্ট অফ প্রজেকশন। আমরা যে এইগুলো করি খরচাগুলো, ভবিষ্যতে তার খরচা কি হতে চলেছে। দেখুন 10 লাখ টাকার আজকের দিনে যেটা খরচা, সেটা আজ থেকে 10 বছর পরে 10% ইনফ্লেশনে হয়ে যাবে প্রায় 26 লাখ টাকা, 25.9 লাখ। 15 বছর পরে সেটাই হয়ে যাবে প্রায় 42 লাখ টাকা, 41.8 লাখ। তার মানে বুঝতে পারছেন যে আমরা যেটা ভাবছি আজকের দিনের খরচা 10 লাখ, আজকে আপনার বাচ্চার বয়স যদি 5 বছর হয়, 20 বছরের মাথাতে তার কিন্তু ওই খরচাটা ওই জায়গায় চলে যায়। তার মানে 10 লাখটা 41 লাখ, মানে প্রায় 4 টাইমস এর উপরে। তার মানে আমাকে কিন্তু প্ল্যানিং সেইভাবে করতে হবে। যদি 10 বছরে যায় প্রায় 2.5 গুণ, তার মানে আমাকে কিন্তু আজকের খরচা হিসেবে কিন্তু করলে হবে না, আমাকে কিন্তু সেইভাবে করতে হবে। 20 লাখ টাকাটা ঠিক, 52 লাখ হচ্ছে 10 বছর পরে, প্রায় 83 লাখ টাকা হচ্ছে 15 বছর বাদে, 30 লাখ হচ্ছে প্রায় 77 লাখ আফটার 10 ইয়ার্স, এবং আফটার 15 ইয়ার্স এটা হয়ে যাচ্ছে প্রায় 1.25 crore। এবং 50 লাখ যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 10 বছর পরে 1,30,00,000, এবং আফটার 15 ইয়ার্স এটা হচ্ছে 2,09,00,000। আপনি কি বুঝতে পারছেন মানে আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে পড়াশোনার খরচাটা এইভাবে কস্টলি হচ্ছে। যদি আমরা এখানে প্ল্যান না করি তাহলে কিন্তু ভবিষ্যতে প্রচুর চাপ আছে। আমরা আমাদের বাচ্চাদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি আমরা মিস করতে পারি যদি আমরা ঠিকঠাক করে এখন থেকে না ভাবি। এটা ফিউচার কস্ট একটা ফর্মুলা আছে। দেখুন কি কি মোটামুটি একটা অ্যাভারেজ আপনাকে দেখাচ্ছি কিরকম খরচা পড়ে ইন্ডিয়া অ্যাব্রোডে। একটা বিটেক ইঞ্জিনিয়ারিং এ আজকের দিনে খরচা 8 থেকে 20 লাখ টাকা। এটা ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে, আপনি কোথায় পড়াচ্ছেন। আপনি যদি মোটামুটি নর্মাল জায়গাতে পড়ান, একটু ভালো বেটার পড়ান, এটা বিভিন্ন জায়গায় যেখানে ক্যাম্পাসিং হয় বা তার র্যাঙ্কিং অনুযায়ী, যে প্লেসমেন্ট অনুযায়ী আলাদা স্টুডেন্ট তাদের কিভাবে প্লেসমেন্ট গ্যারান্টি বা কি কি সব ব্যাপারেতে উপরে ডিপেন্ড করে তার রেটটা। যদি আমরা মেডিকেলে দেখি, এমবিবিএস এখানে সরকারি বা বেসরকারির মধ্যে আছে, বেসরকারিতে খরচা অনেক বেশি। মোটামুটি 15 লাখ থেকে 80 লাখ টাকা আমাদের এই 5 বছর ইন্টার্নশিপ থেকে শুরু করে পুরো টেবিলে তার খরচা হয় মোটামুটি। এটা একটা অ্যাভারেজ বলছি 2026-এ আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড খরচা বলছি, এর থেকে ডিফারেন্সও আছে একটা আইডিয়া তৈরির জন্য। প্রাইভেট এমবিএ 15 লাখ থেকে 35 লাখ, একটু ভালো জায়গায় যদি কোথাও সিএ করতে যায়, যদি তার খরচা আছে এইরকম টাকা। যদি অ্যাব্রডে যায়, ইউএস বা ইউকে তে পড়াশোনা করতে 80 লাখ থেকে 1.5 কোটি টাকার মতো খরচা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা এটা করি। এটা হচ্ছে আমাদের ব্যাচেলার ডিগ্রি। আর যদি আমরা মাস্টার্স করতে যাই এর খরচা প্রায় ডবল, 1.5 কোটি থেকে 3 কোটি টাকা হচ্ছে মাস্টার্স করার খরচা বিদেশে। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ফিউচারে বাচ্চাকে যদি হায়ার স্টাডিজ করতে যায় তাহলে কিন্তু আমাকে আরো ভালোভাবে তৈরি হতে হবে যাতে আমি এই ব্যাপারগুলো করতে পারি। তার মানে আমার সবকিছু টিউশন এর সাথেও কিন্তু এই খরচাগুলো অ্যাডিশনাল আছে, আমি জাস্ট একটা বেসিক খরচা বলছি। তো আলটিমেটলি আরো 10 to 20% অ্যাড হবে স্যার। তো এটা কিন্তু আমাদের ফিউচারের, যদি আমাদের স্বপ্ন থাকে, গোল থাকে, যদি আমাদের মনে হয় এবং সে বাচ্চা তার সাথে অ্যালাইন হয়, তাহলে কিন্তু আমরা ফিউচারে কিন্তু এই প্ল্যানিংটা ভীষণ ভীষণ জরুরি। আপনি যদি আমার সাথে এক কথা কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বা বি বলে লিখুন। আরো কিছু ক্লারিটি দেখে নেবো যেগুলো যেগুলো জানলে
সুবিধা হবে। এবং আমি চেষ্টা করি কি প্রত্যেকটা সেশনে একটু ডিপ রিসার্চ করতে, মানে যেখানে ক্ষেত্রে আপনারা যে তথ্যগুলো পাবেন যাতে আপনাদের কাজে লাগে, এবং এই তথ্যগুলো যাতে আপনি ফিউচারে নিজের রিসার্চের জন্য, নিজের পড়াশোনা করে যাতে আপনি আপনার বাচ্চার জন্য বা আপনার জানাশোনা পরিচিত কারো যদি থাকে তাকে ঠিকঠাক ভাবে হেল্প করতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে 60 লাখ টাকা যদি টিউশন, হোস্টেল, ইকুইপমেন্ট সব নিয়ে খরচা হয়, তাহলে সেখানে ক্ষেত্রে 10 বছর পরে সেই খরচাটাই হয়ে যাবে প্রায় 1.5 কোটি টাকা, 1.56 crore। আর 15 বছর পরে সেটাই হয়ে যাবে 2.51 crore। তার মানে বুঝতে পারছেন, আর যে খরচাটা আজকে 60 লাখ, 10 বছর পর 1.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা 15 বছর পরে, তার মানে আমার যে সময় প্ল্যানিং করছি সেই সময় অনুযায়ী আমাকে কিন্তু করতে হবে। আমি অনেকেই আপনারা এখানে আছেন বা অনেকে আমার কাছে এসেছে যারা কথা বলেছে, স্যার অলরেডি আমার বাচ্চার জন্য প্ল্যানিং করা আছে। আমি সবাইকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনি শুরু করেছেন বিশাল। আমি একটু জানতে চাইবো আপনার পারপাসটা কত টাকা করে সেভ করছেন, কোন ইনস্ট্রুমেন্টে করছেন, এবং আলটিমেটলি আপনি ম্যাচুরিটিতে কত টাকা পাবেন। কারণ যখন আমি এই ক্যালকুলেশনটা করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে 70-80% ক্ষেত্রে দেখেছি যে 20-30%ই ম্যাচ করে, বাকি 70% শর্টফল থাকে। এবং এটা কিন্তু ক্যালকুলেশনের পরেই জানা যায়। আমাদের মাইন্ড সেটে থাকে হ্যাঁ আমি তো বাচ্চার জন্য একটা প্ল্যানিং শুরু করেছি, কিন্তু আলটিমেটলি সেটা কতটা সাফিসিয়েন্ট এটা জানাটা জরুরি। আপনি যদি আমার সাথে একমত হন কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন। সাফিসিয়েন্টটাও জরুরি। আমার কাছে একটা প্ল্যান আছে, হয়তো আমি সেটা ম্যাচুরিটির সময় বাচ্চার জন্য 5 লাখ টাকা পাবো, তার খরচা 30 লাখ, তাহলে কি সেটা সেটা যোগান দেবে? দেবেন আমাকে? তাহলে কিন্তু সেইভাবে প্ল্যানটা করতে হবে। তাহলে কি হলো, এই আর্লি স্ট্রাকচার কম্পাউন্ডিং ইজ দ্য অনলি স্ট্রেস ফ্রি পাথ যেটা আমাকে এটা পৌঁছতে পারে। এটার জন্য কিন্তু লং টার্ম প্ল্যানিং এর দরকার। দেখুন ইঞ্জিনিয়ারিং আর এমবিএ তে কিভাবে ইনভেস্টমেন্ট হয়, 15 লাখটা যেটা আজকে আছে সেটা হয়ে যাচ্ছে 30, 38, 40 লাখ টাকা। তার মানে বুঝতে পারছেন কতটা বেড়ে যাচ্ছে 10% ইয়েতে। এবং মাস্টার্স যেটা 25 লাখ টাকা, সেটা 10 বছর পরে হয়ে যাচ্ছে প্রায় 65 লক্ষ টাকা, 64.8 লাখ। তার মানে এইভাবে ধাপে হুড় হুড় করে টাকাটা বাড়ছে খরচাটা। তার মানে কোশ্চেন ক্রিটিক্যাল যেটা, যে আপনি কি 10 বছর পরে আজকে একেবারে 40 থেকে 65 লক্ষ টাকা নগদ দিতে পারবেন? সেখানে ক্ষেত্রে একটা বড় প্রশ্ন। তাহলে অপশন কি, আইদার আপনাকে এডুকেশন লোন, নাহলে আপনার বাড়ির কোনো জমি বিক্রি করা বা অন্য কিছু অ্যাসেট বিক্রি করে, বা আপনার নিজের জমানো টাকা থেকে ভাঙিয়ে টাকাটা দেওয়া। কিন্তু যদি আপনার প্ল্যানিং থাকে তাহলে কিন্তু এটা ফেস করতে হবে। ঠিক আছে, দেখুন এটা ফরেন এডুকেশনের ক্ষেত্রে তাই 80 লক্ষ থেকে 1.5 কোটি টাকা, এবং সেখানে তাছাড়াও তাদের ফরেন এক্সচেঞ্জ আরো অনেক কিছু হাবি নাবি খরচা আছে। তো এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাড অন এক্সপেন্সেস, ভিসা, ফ্লাইট কস্ট, ইন্স্যুরেন্স, অনেক কিছু আছে। বিদেশ এডুকেশন প্ল্যানিং মানে টিউশন প্ল্যানিং নয়, মাল্টি কারেন্সি প্ল্যানিং, অনেক কিছু জিনিসের মধ্যে আছে। তার মানে আমাদের যে কোনো একটা স্ট্রাকচার জায়গাতে কিন্তু অনেক কিছু জিনিস আমাদের এখানে থেকে যায়। এবার আমাদের ক্ষেত্রে কি দেখে নিই যে আমাদের এডুকেশন লোনে কি কি জিনিস হয় বা কি কি হয় না, দুটো পার্টি দেখে নেব। প্রথমত যদি আমাদের প্ল্যানিং থাকে তাহলে কি হয়, আমাদের এনিয়েবল হায়ার এডুকেশন হোয়েন ক্লাস ইজ লিমিটেড। যদি আমাদের কাছে প্ল্যানিং থাকে, ধরুন সাপোজ আমি ভেবেছি 30 লাখ টাকা লাগবে, প্ল্যানিং শুরু করেছি, হয়ে আমি সেখানে আলটিমেটলি রিচ করেছি 20 লাখ 22 লাখ টাকা পৌঁছেছি, তাহলে কিন্তু আমার ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আছে, বাকিটা ম্যানেজ করে নিতে পারবো। আপনি যদি আমার সাথে একমত হন কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে। কিন্তু যদি একটু না থাকে তখন কিন্তু একটা স্ট্রেসের মধ্যে পড়ে যায় বা আমাদের ভাবনা পড়ে যায় এত টাকা কি করে ম্যানেজ করবো। ব্রিজেস ইমিডিয়েট শর্টফল, টার্ম ফান্ডিং গ্যাপ। এবং আমাদের ক্ষেত্রে কি হয়, যেটুকু শর্টফল আছে আমরা একটা গ্যাপ থেকে বার করে দিতে পারি, ঠিক আছে এইটুকুনি ম্যানেজ করি, আমি 25 লাখ ম্যানেজ করেছি, বাকি 5 লাখ 10 লাখ টাকা যদি অ্যাডিশনাল লাগেও আমার বাচ্চার জন্য আমি কিন্তু খরচা করে দিতে পারি। অফার স্ট্রাকচার গভর্নমেন্ট সাবসিডিজ এবং এখন আপনাদের দেখাবো বেশ কিছু গভর্নমেন্ট স্কিমও কিন্তু বাচ্চাদের এডুকেশনের জন্য এসছে, বা মেয়েদের জন্য স্পেশাল বেনিফিট স্কিমও এসছে, আজকের দিনে আছে। কিন্তু এগুলোর জন্য আর একটু জানার দরকার, ক্ল্যারিটি দরকার। ডাক রিলেটে কি, যে আমরা লোন যখন নিই ভাবি এটা ফ্রি, এটা ফ্রি নয়, লোন ইজ নট ফ্রি মানি। হাই ইন্টারেস্ট অ্যাকুমুলেশন ওভার টাইম হয়, এবং মেন্টাল বার্ডেন এবং আর্লি কেরিয়ার স্টেজ। এবং এটা হয় কি, যখনই চাকরি শুরু হচ্ছে সেখান থেকে তার ঘাড়ে একটা বিরাট বোঝা চাপানো, তার স্যালারি 40, 50, 60% টাকা তাকে ইএমআই দেওয়া। এটা কিন্তু আমাদের নিউ জেনারেশন বা নতুন জেনারেশন কেউ তার সেভিং হ্যাবিটটা তৈরি করাতেই বাধা দেয়। সে প্রথমেই যে লোনের কারণে কি তার হ্যাবিটেই এই লোনটা ঢুকে গেল, তারপরে ফিউচারে তার কিন্তু প্রত্যেকটা জায়গায় এইভাবে লোন 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 করতে করতে ফিউচারে তার ক্ষেত্রে তার বাচ্চারও সেম সেম একটা সাইকেল রিপিট হতে থাকে। তো এটা একটা সাইকেল, এটা যদি আমরা এটা চেঞ্জ না করি তাহলে কিন্তু পরের জেনারেশনটা চেঞ্জ করতে পারবে না। এটা অ্যাজ এ পেরেন্টস আমাদের দায়িত্বটা চেঞ্জ করা। আপনি যদি আমার সাথে একমত হন কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন, যেটা আমাদের দায়িত্ব অ্যাজ এ পেরেন্টস এটাকে করে। দেখুন আপনি ডেটা দেখে নিন, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের কোন কোন স্টেটে কিরকম এডুকেশন লোন আমাদের আউটস্ট্যান্ডিং চলছে, মানে লোন নিয়েছে। মহারাষ্ট্র সব থেকে বেশি, প্রায় 19,541 কোটি টাকা, এটা 2025-এর মার্চের ডেটা। কেরালা প্রায় 17,604 কোটি টাকা এডুকেশন লোন নিয়েছে, এটা আউটস্ট্যান্ডিং লোন আছে। তামিলনাড়ুতে প্রায় 14,634 কোটি টাকা আছে। কর্ণাটকে 13,609, অন্ধ্রপ্রদেশে 11,932, পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে, পশ্চিমবঙ্গের অনেক কম।
তার কাছে দুটো তিনটে কারণ আছে। প্রথম হচ্ছে যে এই জায়গাটাতে অ্যাওয়ারনেস আছে। ওয়েস্ট বেঙ্গল ডেটা দেখিনি, ওয়েস্ট বেঙ্গলে মার্চ 31, 2016 এটা বেড়েছে অনেকটাই। সেটা ছিল 1771 কোটি টাকা ছিল আমাদের এই কি বলে এডুকেশন লোনের পারপাসটা, মানে যেটা আউটস্ট্যান্ডিং লোন। 79,000 মানে 80,000-এর মতো বাচ্চার পড়াশোনার জন্য টাকা নেওয়া হয়েছিল। এটা আজকের দিনে দাঁড়িয়ে 2025-এর 31 মার্চে এই ডেটাটাই হয়ে গেছে 5,149 কোটি টাকা, মানে প্রায় 3 গুণ বেড়ে গেছে। এবং আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট অনেক বেড়ে, তার মানে অনেক বেশি সংখ্যা হচ্ছে। এবার এর পেছনে দুটো কারণ হতে পারে। প্রথম হচ্ছে কি 9 বছরে আউটস্ট্যান্ডিং পরিমাণ প্রায় 3 গুণ বেড়েছে, তার মানে এটা এডুকেশনের খরচা বাড়ছে শুধু তা নয়, এডুকেশন ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাও কিন্তু গ্যাপ বাড়ছে, তার জন্য কিন্তু এই আমাদের কি বলে এডুকেশন লোনের এটা বাড়ছে। তার মানে আমাদের কোথাও কোথাও এই জায়গায় অ্যাওয়ারনেসটার একটা অভাব ঘটছে, এটা কিন্তু হচ্ছে, যেটা আমাদের এই ডেটাগুলো দেখাচ্ছে। দেখুন ব্যাংকগুলো কিরকম 22 থেকে 25 দিচ্ছে, কত টাকা আমাদের ডিস্ট্রিবিউট হয়েছে স্টেট ওয়াইজ। মহারাষ্ট্র দিয়েছে 11,426 কোটি টাকা, কেরালা 8,937 কোটি টাকা, অন্ধ্রপ্রদেশ 8,101 কোটি টাকা। এগুলো হচ্ছে আমাদের কি বলে এডুকেশন লোনের ডিস্ট্রিবিউশন, সরি হাউসিং লোন বলছি, এডুকেশন লোন ডিস্ট্রিবিউশন। আমাদের তামিলনাড়ুতে 7,193 কোটি টাকা, আমাদের ওয়েস্ট বেঙ্গলতে আছে 3,156। এটা এডুকেশন লোন ডিস্ট্রিবিউট হয়েছে আমাদের এই 22 থেকে 25 ফিসকালে। তো এটা হচ্ছে আমাদের একটা জিনিস আছে, এটা লোন ইন্টারেস্ট রেট মোটামুটি দেখুন আমরা যেটা ডিসকাস করছি এটা ওভারঅল কিছু প্লাস মাইনাস হয়। ওভারঅল আমরা একটা ডেটা যেটা পেয়েছি তার থেকে আমরা একটা দেখছি কিরকম নেয় এটা। যদি 7.5 লাখের উপরে হয় সেখানে কোলেটারাল ছাড়া সেখানে ক্ষেত্রে 9.9%, এটা কম বেশি ভ্যারি করে, রেপো রেটের উপর ব্যাংকের ডিপেন্ড করে লোনটা। আর যদি কোলাটারাল থাকে তাহলে রেট অফ ইন্টারেস্টটা কম হয় 0.5%-এর মতো, 9.4। এটা অ্যাভারেজ বলছি, মোটামুটি 8.5 থেকে 10.5 এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, অ্যাভারেজ বলছি। আমাদের মেয়ে গার্ল চাইল্ডদের জন্য 0.5% ডিসকাউন্ট আছে অনেক জায়গাতেই, যেটা পাওয়া যেতে পারে। আর গ্লোবালের ক্ষেত্রে যদি বিদেশে পড়ার ক্ষেত্রে 8.9, 9.4, তার মানে মোটামুটি 8.5 থেকে 9.5%-এর মতো অ্যাভারেজ আমাদের এর ইন্টারেস্ট পড়ে হচ্ছে এডুকেশন লোনের ইন্টারেস্ট। ব্যাংক টু ব্যাংকের মোটামুটি দেখাচ্ছে এখানে কি কি রেট অফ ইন্টারেস্ট পড়ে। এসবিআই 8.90, পিএনবি 8.10, কানাডা 9.25, ব্যাংক অফ বরোদা। এই ডেটাগুলো কিন্তু একটা সময় নেওয়া হচ্ছে, এটা চেঞ্জ হয়, আবার বলছি টাইম টু টাইম চেঞ্জ হয়। আমরা যেটা দিচ্ছি এখানে লোন অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটা ব্যাপার না, ইন্টারেস্টটা কত অ্যাপ্রুভ দেখতে হবে, কত টাকা আপনার ড্রেন হচ্ছে, এটাও কিন্তু ক্যালকুলেশন টাকা বিরাট ব্যাপার। শুধু যে আপনি টাকাটা পেয়ে গেলেন তা নয়, কারণ যখন শোধ করা হবে তখন অ্যাকচুয়ালি কত টাকা আমাকে দিতে হবে, এটা কিন্তু বড় ব্যাপার। দেখুন 30 লাখ টাকা লোন, 9.5% ইন্টারেস্ট অ্যাভারেজ একটা ধরে নিচ্ছি, কোনো বাচ্চার জন্য এডুকেশন লোন নেওয়া হলো 10 বছর টেনিউর, ঠিক আছে। তাহলে এই বাচ্চাটাকে 10 বছর পরে যখন তার লোন শোধ হবে, রিপেমেন্ট, তাকে শোধ করতে হবে প্রত্যেক মাসে 38,800 টাকা করে ইএমআই যাবে। তার মানে অ্যাভারেজ বুঝতে পারছি যে সেই ছেলেটা বা সেই মেয়েটা যদি তার চাকরিতে জয়েন করে, জয়নিং স্যালারি তার 50 বা 60,000 টাকা হয়, তাহলে তার মধ্যে তার 50-60% তাকে এডুকেশন লোনেতেই রিপে করতে হবে। এটা কিন্তু একটা বড় ট্র্যাজেডি। খুব হাই স্যালারি প্যাকেজ যদি জয়েন না করে, বা যদি 1 লাখ টাকাও জয়েন করে, 40,000 টাকা তাকে ইএমআই দিতে গেলে কিন্তু তার ক্ষেত্রে একটা বিরাট চাপ, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। টোটাল রিপে করছে 46 লাখ, তার মানে দেখুন 30 লাখ দিয়েছে, যে প্রায় 16 লাখ টাকা 17 লাখ টাকা সে এক্সট্রা পে করছে। এটা কিন্তু আমাদের এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবেন কেস টু কেস কিরকম ভ্যারি করে। এর মধ্যে একটা জিনিস আছে দেখুন, এটা আমরা জানি, এটাতে একটা মরাটোরিয়াম পিরিয়ড আছে। মানে কি হয়, যখন আমাদের পড়াশোনা হয়ে গেল তারপর থেকে চাকরি পাওয়া পর্যন্ত একটা গ্যাপ পিরিয়ড থাকে, ওই টাইমটা দেয়া থাকে ব্যাংক, ওই টাইমের মধ্যে ওটা না করলে হয় তারপর থেকে শুরু করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মরাটোরিয়াম পিরিয়ডে যেটা সবথেকে বড় সেটা হচ্ছে যে এই মরাটোরিয়াম পিরিয়ডে কিন্তু ইন্টারেস্ট রেট কমানো হয় না। এই মরাটোরিয়াম পিরিয়ডে কিন্তু ফুল ইন্টারেস্ট নেওয়া হয় অন ইয়ে। আমি সেটাই বলতে চাইছি। দেখুন পোস্ট ডিউরেশন 3 থেকে 4 বছর, গ্রেস পিরিয়ড থাকে 6 থেকে 12 মাস। এরপরে যেটা মরাটোরিয়াম পিরিয়ড, এখানে ক্ষেত্রে ইন্টারেস্ট অ্যাডেড টু প্রিন্সিপাল, আমরা কিন্তু ওই পিরিয়ডে কিন্তু ইন্টারেস্ট অ্যাড হয় প্রিন্সিপালের সাথে, এবং ইএমআই তারপরে শুরু হয়। তার মানে আলটিমেটলি যদি আমার মরাটোরিয়াম পিরিয়ড মানে 6 মাস থেকে 12 মাসে আমরা মনে করছি ঠিক আছে আমার তো এই সময়তে আমার কিছু লাগছে না, কিন্তু আলটিমেটলি ইন্টারেস্ট কিন্তু যোগ হচ্ছে, এবং আলটিমেটলি আমার বাচ্চাকে কিন্তু এটা পরে রিপে করতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। অতএব চাকরিটা যে সঙ্গে সঙ্গে পাবে এরকম কোনো ব্যাপার নেই। হয়তো যদি 3 মাস 6 মাস 1 বছর দেরি হয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে চাপটা আরো বাড়বে বা তার উপর বোঝা আরো বাড়বে। ব্যাংক কিন্তু এখানে তাকে কোনো দেয় না, রেহাই দেয় না। মরাটোরিয়াম পিরিয়ডে সুদ মুকুব হয় না, বরং তার জমা হতে থাকে মূল সুদের সাথে, ঋণের সাথে সুদ যুক্ত হয়ে মোট দিনের উপর পরিমাণটাকে বাড়িয়ে দেয়। এটা কিন্তু হিডেন, এটা কিন্তু বুঝতে পারি না, কারণ তখন টাকা দিতে হয় না ইএমআই। চাকরিতে জয়েন করার পর কিন্তু আলটিমেটলি খেলাটা শুরু হয়, তখন জানা যায় কত, এবং সেখান থেকে আস্তে আস্তে দেখা যায় এই একটা বিরাট টাকা। এবার দেখুন একটা কেস স্টাডি আমরা দেখে নিই, অর্ণবের পরিবার। তার বাচ্চার বয়স হচ্ছে 8 বছর, 10 বছর বয়স, আর মানে আজ থেকে 10 বছর পরে 18 বছর মাথায় তার টাকা লাগবে পড়াশোনার জন্য 25 লাখ টাকা। 10 বছর পরে সেটা খরচাটা হয়ে যাবে, আজকে যদি তার 10 হয় খরচা, সেটা হয়ে যাবে 64 লাখ, মানে 25 লাখটাই প্রায় 65 লাখ টাকা তার খরচা ওষুধ। এবার এখানে ক্ষেত্রে দেখে নিই,
এই জায়গাতে 25,000 টাকা তাকে যদি ঋণ নিতে হয়, ঋণ না নিতে হয়, দুটো ক্ষেত্রে তার কেস স্টাডিতে কিভাবে পৌঁছতে পারে দেখুন। আমি দুটো পাশে দেখেছি, কারণ একটা কেসে সে তার হাজবেন্ড তার বাবা মা লোন নিয়েছে, একটা ক্ষেত্রে লোন নেয়নি, তাহলে কি কি জায়গায় তার দেখ পড়তে পারে। প্রোডাক্টিভ পাথ হচ্ছে সে ইয়ে করেছে, তার জন্য এখন থেকে প্ল্যানিং করেছে। কি করেছে, একটা তার মিউচুয়াল ফান্ড এসআইপি স্টার্ট করেছে, এবং সেখান থেকে সে তার ফিউচার গোলকে ইয়ে করে 65 লক্ষের টার্গেট করে 10 বছরের জন্য 120 মাসের একটা এসআইপি স্টার্ট করেছে। 12% আমরা অ্যাভারেজ একটা ধরে নিচ্ছি এখানে, এটা রেট ভ্যারি করতে পারে 28,000 পার মান্থ, সেই হিসাবে একটা টাকা সে সেখান থেকে জমা করে সেখান থেকে পেতে পারে। তবে এটা ডিসিপ্লিন পেতে, এবং সেটা যদি 28,000 এখন অ্যাভেলেবেল নাও থাকে, সে যদি 10,000 টাকা দিয়ে স্টার্ট করে, স্টেপ আপ করে করে কিন্তু অন্তত 50 লাখ 40 লাখও একটা জায়গায় পৌঁছানো সম্ভব। এটা কিন্তু পসিবল, কারণ অনেকটাই সে মেকআপ করতে পারবে যদি সে প্ল্যান করে। ঠিক উল্টোটাই যদি দেখি, যদি লোন নিয়ে করে হাউজিং মানে এডুকেশন লোন, আর সরি দেরি করে শুরু করে, এডুকেশন লোন না, দেরি করে। এবার এইটা যে সে আগেরটা যেটা দেখছিলাম এখানে, যেটা আমরা দেখালাম, আগেরটা হচ্ছে কি যে শুরু করেছে অনেক আর্লি, মানে সে মাত্র 8 বছর শুরু করেছে, তাহলে ক্ষেত্রে 10 বছর হাতে টাইম পাচ্ছে, সেখানে ক্ষেত্রে তার বার্ডেনটা অনেক কম। এটাই যদি লেট করে শুরু করে, লেট স্টার্টে, তাহলে দেখুন সে যদি শুরু করে 14 বছর, মানে বাচ্চার আমি ভাবছি না এই বছর করবো না, পরের বছর স্টার্ট করবো, তারপরে বছর করবো, এই যে ডিলে করছি না, গ্যাপটা যত কমছে তত কিন্তু আমার বার্ডেন বাড়ছে। যদি আমি 8-এর বদলে 14 বছর বাচ্চার বয়সে যদি শুরু করি এডুকেশন সেভিং, তাহলে সেখানে ক্ষেত্রে মাত্র 6 বছর আমি পাবো হাতে, এবং সেখানে ক্ষেত্রে 60 লক্ষ টাকা জমাতে গেলে 12% রিটার্নেতে আমার প্রত্যেক মাসে প্রায় 60,000 টাকা করে আমার ইএমআই চলে আসছে, যেটা অনেক সময় সম্ভব নাও হতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার, এত শর্ট টার্মেতে মিউচুয়াল ফান্ডের অ্যাকুমুলেশনটাও সম্ভব হয় না, কারণ যেহেতু এটা মার্কেট লিঙ্ক, সবসময় মিউচুয়াল ফান্ডের গ্রোথের জন্য একটা প্যারামিটার আমরা বলি নর্মালি 10 বছর অ্যান্ড অ্যাবভ। লং টার্মেতে সবসময় এটা অনেক বেটার, অনেক সেফ। অতএব এখানে ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় রিস্ক থাকে, যেটা কিন্তু একটা হচ্ছে এই টেন্ডারের জন্য এই রিটার্নের পার্টটাও কিন্তু আনসার্টেন, মার্কেট কারেকশনের জায়গা থাকতে পারে। অতএব এই প্ল্যানটা কিন্তু প্রথম যে বার্ডেন ক্রিয়েট করে, প্লাস হচ্ছে অনেক সময় আনরিয়ালিস্টিক হয়ে যাবে, তখন আমরা ছেড়েই দেবো, ধর যা হবে হবে, আমি পারবোই না, তো আমরা আলটিমেটলি প্ল্যান থেকে এসকেপ করে যাবো। দেখুন স্টার্টিং আর্লি একটা বড় মজা, 5 বছর বয়স বাচ্চা 13 বছর হাতে বাকি, মাত্র 15,000 টাকা দিয়ে আমি এখানে তার গোলেতে পৌঁছতে পারি। যদি তার 12 বছর হয়ে যায়, 6 বছর, সেটাই হয়ে যায় প্রায় 48,500 টাকা। তার মানে বুঝতে পারছি, মানে 3 গুণ হয়ে গেল তার ইয়েটা, মানে 7 বছর বাচ্চার বয়স যে বেড়ে গেল 5 থেকে 12, টার্গেটটাও বেড়ে গেল প্রায় 3 গুণ। তার মানে আমার সেখানে ক্ষেত্রে এটা, তার মানে আমি যত বাচ্চার কম বয়সে শুরু করবো আমার প্ল্যানিংটা তত আমার পক্ষে অনেক ইজি হবে। আমার বক্তব্য সেই জায়গাটা 5 স্টেপ ফর্মুলা দেখিনি কি কি আমরা এখান থেকে পেতে পারি, যেটা হচ্ছে আমাদের বাচ্চার ক্ষেত্রে গোল আইডেন্টিফিকেশন কথা বুঝতে হবে, যে ছোটবেলা থেকে কি চাই, তাকে কি পড়াবো বা কি কি করতে চাই, আস্তে আস্তে আইডেন্টিফাই করতে হবে ধীরে ধীরে। সেকেন্ড হচ্ছে তার কস্ট অ্যাসেসমেন্ট, সেইটার কত খরচা হতে পারে, এবং সেটা অ্যাজ পার বাজেট আমি কোথায় করাতে পারি, তার কি কি এতে হতে পারে, সেটা একটা মোটামুটি দিতে পারে। আজ থেকে 10 বা 15 বছর পরে তার খরচা কত হতে পারে আনুমানিক, এগুলো সমস্ত রিসার্চ কিন্তু আগে থেকে করতে হবে। ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, এটা 18 বছর সময় সেই টাকাটার ভ্যালু কত হবে, টাইম ম্যাপিং, এবং এই যে সময়টা রয়েছে এইটা মেপে কি আমার যে নিজের পার্সোনাল যে ফান্ডিংটা সেটা আমি কতটা ম্যানেজ করতে পারবো, ওই জায়গায় পৌঁছানোর জন্য আমার কি বাজেট লাগছে এবং সেটা আমি কিভাবে পৌঁছাতে পারবো। লাস্টে হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন, এবং সেটাই কোন কোন জায়গায় রাখবো আমার কাছে, আমি এরপরে কোন কোন টুলের মাধ্যমে রাখবো সেটাও আলোচনা করবো, কিন্তু তার সাথে হচ্ছে এটা এই অ্যাসেট অ্যালোকেশনটা খুব জরুরি, যে কোন কোন জায়গাতে আমি খাতেগুলো করতে পারি, আমি শিখা কোন কোন খাতে আমাদের আজকের দিনে অপশন আছে সেগুলো পাঠাবো। এবং প্রোগ্রামের পরে আপনাদেরকে আমাদের ড্রিম লাইভ অ্যাডভাইস একটা ভিডিও আছে, সেখানে আমাদের শর্টার যে টুল আছে তার সম্বন্ধে আমরা কিছু কি করি, যেগুলো আমরা চাইল্ড এডুকেশন প্ল্যানিংতে আজকের দিনে দাঁড়িয়ে যে কি টুল গুলো, সেগুলো কি কি আপনাদের পেতে পারেন, তার কি 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 ফিচার্স আছে, সেগুলো আপনি জানতে পারেন। দেখুন এটা আপনাদেরকে লিখতে হবে পার্সোনাল গোল শিট। আপনারা যারা এটা দেখছেন এটাকে ছবি তুলে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন। চাইল্ড নেম, আজকের দিনে দাঁড়িয়ে এজ, এবং আমরা এরপরে ভাববেন না, অসুবিধা নেই, আমরা আপনাদেরকে পরে একটা সিট দিয়ে দেবো। আপনারা যারা দেখছেন প্রোগ্রামটা একটা ফর্ম দিয়ে দেবো, তার সাথে আপনারা প্রত্যেকের এই বাচ্চার এডুকেশন একটা সিট পাবেন, যেটা ফিল আপ করলে আরো ডিটেলস আসবে, আমাদের চাইল্ড নেম, এজ, আজকের দিনে ডিজাস কোড বা স্কিমের কত খরচা, টার্গেট কান্ট্রি বা কোথায় করাচ্ছেন ইউনিভার্সিটি সেটা কোথায়, বেসলাইন কস্ট আজকের দিনে কত, কতদিন সময় বাকি আছে, সেই সময় গিয়ে কত টাকা খরচা হবে, এটা কিন্তু আপনাকে আপনার নিজের গোল বুকে লিখতে হবে, আপনাকে প্ল্যানিং এ লিখতে হবে, তাহলে কিন্তু আরো ক্ল্যারিটি আসবে। বাকেটিং এর এডুকেশন ফান্ড, এই এডুকেশন ফান্ডটা কিন্তু ভাগ করে নিতে হবে, একটা সব জায়গায় একই জায়গায় রাখলে চলবে না। সেফটি, মডারেট এবং তার ড্রাইভার, প্রথম হচ্ছে কি শর্ট টার্মের জন্য যদি হয় সেখানে ক্ষেত্রে ক্যাপিটাল পিরিয়ডের ফর্মুলা 0 থেকে 3 বছরের জন্য ডেট ফান্ড, ফিক্সড ডিপোজিট, লিকুইড অ্যাসেট, এরকম জায়গায় রাখতে হবে যদি আমার এইটুকুনি টাইম থাকে। যদি আমাদের মিড টার্ম থাকে 3 থেকে 7 বছর হয়ে তাহলে ব্যালেন্স ফান্ড, হাইব্রিড ফান্ড বা কনজারভেটিভ অ্যাসেট অ্যালোকেশন করতে হবে। আর যদি লং টার্ম থাকে আমাদের 7 বছর অ্যাবভ আপ টু 15 ইয়ার্স প্লাস থাকে হরিজন, তাহলে আমরা এখানে ক্ষেত্রে ইকুইটি বা আদার্স আর অপশন গুলো এর সাথে কম্বিনেশনে আনতে পারি। অতএব আমার কতদিন গ্যাপ আছে তার উপরে কিন্তু এই প্ল্যানিংটা ডিপেন্ড করে।
আমাদের কি কি টুল আজকের দিনে ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে একটু দেখে নিই। একটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি, যেটা আপনারা গার্ল চাইল্ডদের জন্য এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ভারতবর্ষে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এটাও আমরা সেভিংস এর জন্য ফিউচার ইউজ করি। মিউচুয়াল ফান্ড, এসআইপি বা লামসাম, এটা আমরা ইউজ করতে পারি। ব্যাংক ফিক্সড ডিপোজিট, এটা একটা টুল যেটা ইউজ করা হয়। এডুকেশন লোন, মোটামুটি এই টুলগুলোই আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এডুকেশনের জন্য আমরা করে থাকি। তো আমাদের যে টুলগুলো নর্মালি এগুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এগুলো করি। এরপরে যে স্কলারশিপ, এটা খুব লিমিটেড বাচ্চারা পায়। খুব ভালো পড়াশোনা হতে গেলে সেটার ক্ষেত্রে মেরিট বা থাকে, সেটার ক্ষেত্রে অনেক ডিসকাউন্ট থাকে, অনেক কিছু জায়গায় সাবসিডি থাকে, গভর্নমেন্টই থাকে। আমরা গভর্নমেন্ট টুলগুলো দেখবো এখানে, যেগুলো গভর্নমেন্টের থেকে আমরা পাই বা এখানে ক্ষেত্রে পেতে পারি। তো আজকের দিনে টুল কিছুটা ক্লারিটি থাকলে আপনাদেরও ডিজাইনিতে সুবিধা হবে যে আমরা কোন টুলেতে কখন কতদিনের জন্য কিভাবে রাখতে পারি, তার কি কি প্রবলেম আছে, প্রস এন্ড কনস একটু জানলে সুবিধা। ছোট করে আমরা একটু দেখে সুকন্যা সমৃদ্ধি যোজনা, অনেকে আপনারা জানেন এটা আমাদের গার্ল চাইল্ডদের জন্য হয়, শুধু মেয়েদের জন্য ওটা আছে। গভর্নমেন্ট ব্যাংক অ্যাবসলিউট সেফটি একটা থিং, যেটা কম্পাউন্ডেড ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট রেট দেয়। এটা একদম দারুণ দিতে। পার্সিয়াল উইথড্রল অ্যালাউড আফটার 18 বছর পর এটা দেয়। এবং ইন্টারেস্ট রেট মোটামুটি 8.2% পার অ্যানাম। আজকে 2026-এর যে রেটটা, এটা মে ভ্যারি, কিন্তু মোটামুটি একটা ভালো রেট এটা দিচ্ছে। এটা মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো যোজনা, যেটা কিন্তু সুকন্যা সমৃদ্ধি মেয়েদের জন্য, গার্ল চাইল্ডদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে যদি বাচ্চার বয়স 5 বা তার নিচে হয় আরো ভালো। এটা 10 বছরের নিচের বাচ্চাদের জন্যই করা যায়। লিমিটেশন কি কি আছে, শুধুমাত্র গার্ল চাইল্ড, যাদের ছেলে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এটা করা যায় না, এবং ম্যাক্সিমাম দুটো মেয়ে পর্যন্ত এটাই করা যাবে। এটা হচ্ছে তার লিমিটেশন। অ্যানুয়াল ক্যাপিং আছে 1.5 লাখ টাকা। আপনি চাইলেও কিন্তু এর বেশি আপনি ইনভেস্ট করতে পারবেন না, এটাও একটা ক্যাপিং আছে। থার্ড হচ্ছে মাস্ট বি কম্বাইন্ড উইথ ইকুইটি। এটাকে যদি ইকুইটি এর সাথে করা যায়, কারণ কি আমাদের যেটা আলোচনা করছিলাম প্রথমে, আমাদের ইনফ্লেশন হচ্ছে 6%। তো সেখানে ক্ষেত্রে যদি 8% রিটার্ন দেয়, তাহলে আমাদের ইনফ্লেশন থেকে খুব বেশি রিটার্ন দেয় না। আলটিমেটলি কিন্তু আমার যে কম্পাউন্ডিং এফেক্টটা আসে সেটা কিন্তু খুব বেশি দেয় না। এটা একটা বড় ব্যাপার। তো আমাদের যে কম্বিনেশন ফান্ড হয় সেটার ক্ষেত্রে কিন্তু আমার আলটিমেটলি ব্যালেন্স, মানে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি মিশিয়ে, মানে এই ইকুইটি, এই দুটো মিশিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি একটা অ্যাভারেজ রিটার্ন আমরা জেনারেট করতে পারি। লাস্ট হচ্ছে ম্যাক্সিমাম এন্ট্রি এজ 10 ইয়ার্স অ্যান্ড লেস। তার ফলে কি হয়, এখানে যাদের বয়স 10-এর উপরে, সেই বাচ্চার জন্য আমরা কিন্তু মেয়েদের জন্য এটা দিতে পারি। এটা পিপিএফ এর ক্ষেত্রে দেখি, এটা কিন্তু আমরা মোটামুটি এর মানে হচ্ছে আমাদের টাকা জমা দেওয়ার উপরে দিতে পারি। আমাদের তার উপর যে ট্যাক্স, এখন 80C নিউ রিজিমে উঠে গেছে, কিন্তু তাও এর ম্যাচুরিটি ট্যাক্স ফ্রি, 15 বছরের জন্য লক ইন আছে। এটাও একটা আজকের দিনে তাই টুল। 7.1% মোটামুটি রেট অফ ইন্টারেস্ট আছে। এর ম্যাচুরিটি এটা করা যায়। ম্যাচুরিটি টাইমলাইন মে নট অ্যালাইন, কিন্তু এটা সমস্যা হচ্ছে কি, যেহেতু 15 বছর ফিক্সড টেরিয়র আছে, আমার বাচ্চার সাথে তার বয়সে যদি বাচ্চার বয়স একটু বেশি হয়ে যায়, তাহলে ক্ষেত্রে কিন্তু আমার সেটা ম্যাচ করবে না। যদি আমি এক্সাম্পল বলছি, যদি বাচ্চার বয়স 5 বা বিলো হয়, তাহলে মোটামুটি 18 বা 20-তে টাকা আসতে পারে। কিন্তু যদি বাচ্চার বয়স 5-এর উপরে হয়, তাহলে ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি 21, 22 বা 23-এ হবে। এডুকেশনের যেটা 18 থেকে শুরু হয়, সেই সময় কি ক্যাশ ফ্লোটা আসবে না। তো আমার ক্ষেত্রে এখানে কিন্তু এটা খুব একটা বেশি কাজ করবে না। তো ভার্টিক্যালি পিপিএফ একটা স্ট্রং অবশ্যই আছে, কিন্তু এটাকে আমাদের শুধুই পিপিএফটা কিন্তু প্ল্যানিং এর জন্য ভালো নয়, এর সাথে কম্বিনেশন দরকার। আজকে লেভারেজিং ইকুইটি মিউচুয়াল ফান্ড স্ট্র্যাটেজি, এখানে হাই ইকুইটি এক্সপোজার আমাদের আউটস্টোর যেটা করতে পারে 1 থেকে 8 বছরের মধ্যে, এটা 10% এডুকেশন থেকে বিট করতে পারে। কারণ লং টার্মে আমরা দেখেছি 12 থেকে 15%-এর মতো অ্যাভারেজ যেগুলো ইকুইটি ফান্ড রিটার্ন দেয়। এবং ব্যালেন্স ট্রানজিশন, আমরা এটাকে ব্যালেন্স করতে পারি পোর্টফোলিওটাকে অ্যাজ পার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী। এবং তার সাথে যেটা ক্যাপিটাল প্রিজার্ভেশন, এখানে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, মানে টাকাটাকে যদি আমরা এই একটা সেফ ফান্ড থেকে ইকুইটিতে বা এইভাবে সুইচ করে যদি করতে পারি, সেখান থেকেও কিন্তু ক্যাপিটাল প্রিজার্ভেশন পদ্ধতিও কিন্তু করতে পারি, যাতে রিটার্নটা একটু ভালো আসে এবং তার সাথে ক্যাপিটালটা প্রদান হয়। তো এগুলো কিছু কিছু জিনিস আমরা স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে করতে পারি, যাতে ফিউচারে আমার যে টাকাটা ইনফ্লেশনটাকে বিট করার পর একটু বেশি টাকা রিটার্ন দেয়, এবং তার সাথে বাচ্চার পড়াশোনার সময় যাতে একটা সাফিসিয়েন্ট ফান্ড এখানে আসে। এর সাথে যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে যদি বাচ্চার আমি এডুকেশন করি, তার সাথে কিন্তু আমাকে দরকার যেটা আছে সেটা পেরেন্টস এর একটা টার্ম ইন্স্যুরেন্স। আমি আবার বলছি, আমাদের কিন্তু এই জায়গাটা ফাউন্ডেশন। আমরা কিন্তু যদি বাচ্চার এডুকেশন প্ল্যানিং করছি বাবার কোনো ইন্স্যুরেন্স ছাড়া, সেখানে কিন্তু এটা পুরো বৃথা। তার কারণ আমরা যে প্ল্যানিংটা করছি নেক্সট 15 বা 20 বছর, টাকা তো জমাবো, কিন্তু তার জন্য পেরেন্টস কে থাকতে হবে। সেখানে যদি কোনো মিস আপ ঘটে, তাহলে কিন্তু বাচ্চার পড়াশোনা এই হবে। সেখানে ক্ষেত্রে আমার বাবার ক্ষেত্রে সাফিসিয়েন্ট যতটা পড়াশোনার বা তার আদার্স হিউম্যান লাইফ ভ্যালু অনুযায়ী আমার দরকার। এবং আমি এর আগের সেশনগুলোতে আলোচনা করেছিলাম। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, আপনারা যারা জয়েন করেছেন এখানে, যারা বয়স আছে 40-এর নিচে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন তারা 30, 35, 22। যারা 40-এর উপরে আছেন, 40 থেকে 50, একটু কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের বয়সগুলো লিখুন, যে আপনারা যে যে এজ গ্রুপের মধ্যে আছেন। এবং যারা আপনারা
কি বলে 40-এর উপর, 40 থেকে 50, 50-এর উপরে যারা আছে একটু কাইন্ডলি চ্যাট করতে আপনাদের বয়সগুলো লিখুন। কারণ হচ্ছে কি এখানে ক্ষেত্রে যেটা আমি ফর্মুলা আপনাদেরকে বলবো, সেখানে ক্ষেত্রে হচ্ছে যারা 40-এর নিচে আছেন তাদের ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্স মোটামুটি অ্যানুয়াল ইনকামের 20 টাইমস, মানে ধরুন সাপোজ আপনার অ্যানুয়াল ইনকাম 3 লাখ টাকা, তাহলে আপনার মোটামুটি 60 লক্ষ টাকার ইন্স্যুরেন্স দরকার। তাহলে 60 লক্ষ টাকা যদি আপনার কাছে আসে আপনার ফ্যামিলিতে, সেই টাকাটা ব্যাংকে রাখলে তার যে ইন্টারেস্ট আপনার যে টাকাটা আপনি মাসে ইয়ে করছেন সেটা আপনি ইয়ে করে দেবেন। এরপরে হচ্ছে 40 কি বলে 30 থেকে 40 বললাম, এটা 40 থেকে 50-এর মধ্যে হলে 15 টাইমস, 50 থেকে 60-এ হলে 10 টাইমস, আর 60-এর উপরে হলে মোটামুটি 10 টাইমস করা হয়। তো এটা আপনার যে অ্যানুয়াল ইনকাম এজের অনুযায়ী আপনার তার এইটা করতে হবে। আপনারা অবশ্যই যারা যারা এটার সাথে জানতে চান হ্যান্ড রেসটা একটু নামিয়ে রাখুন। আমরা এর সেশনের পরে কোশ্চেন আনসার সেশনে যাবো, তখন কিন্তু আমরা লাইভ কথা বলে নেবো এই ব্যাপারে, যা যা কোয়েরি আছে আমরা উত্তর দিয়ে দেবো। তাহলে কি স্ট্র্যাটেজি থাকবে এখানে আপনার যে ইয়ে করছেন তার সাথে আমাদের, এবং যদি আপনাদের কোনো এরকম ইয়ে থাকে যে কি বাচ্চার জন্য কোনো এডুকেশন প্ল্যান ইন্স্যুরেন্স করা থাকে, তাতে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট বলে একটা অপশন আছে, যেখানে ক্ষেত্রে যদি অভিভাবকের কিছু হয়ে যায় তাহলে সেখানে ক্ষেত্রে ভবিষ্যতে আর তাকে কোনো টাকা দিতে হবে না এবং ম্যাচুরিটি ভ্যালুর টাকা পাবে, এরকম একটা অপশনেও তার প্ল্যান হয়। সেখানে ক্ষেত্রে সেই ধরনের প্ল্যানেতে তাকে ইনভেস্টমেন্ট করা উচিত, যাতে তার ফিউচারে তার এই ইন্স্যুরেন্স কভারেজটা ওখান থেকে হতে পারে। তো এটা একটা পার্টিকুলার টার্ম বা প্রিমিয়াম ওয়েভার বেনিফিট সমস্ত তার থাকা, যেটা কিন্তু একটা আলাদা জায়গা আছে দরকার। ঠিক আছে, when should you accept an education loan? কখন আপনি এডুকেশন লোনের কথা ভাববেন? ধরুন আপনি প্ল্যানিং করেছেন কিন্তু কিছু কম করেছেন, সেক্ষেত্রে ধরুন আপনার হয়তো প্ল্যানিং ছিল 30 লাখ টাকা, 25 লাখ টাকা বা 20 লাখ টাকা জমেছে, বাকি টাকাটার জন্য আপনি অল্প একটু টাকা নিতে চাইছেন, সেটার দরকার আছে। হাই রেট অফ অ্যাক্রিডিটেড ইনস্টিটিউট কোর্সেস যেটা যেহেতু বেশি আছে, সেখানে ক্ষেত্রে আপনি এটা ম্যানেজ করার জন্য করছেন, আপনি দেখছেন এর ইন্টারেস্ট যা রেট আছে চাকরি আছে, আপনি এটা নিজেই এ করে নিতে পারবেন, খুব সহজে হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। অ্যাভয়েডেবল কোথায় করুন, ফান্ডিং আপনি করছেন এমন কোনো ডিগ্রি বা এর জন্য যেখানে ক্ষেত্রে এন্টারলি অন ডেট, পুরোটাই আপনি ফান্ডিং করছেন ডেটেতে, মানে ধারেতে। আর সেকেন্ড হচ্ছে যে লিকুইডিটি পেরেন্টস কমপ্লিট রিটায়ারমেন্ট, আপনার নিজের যে কর্পাস, নিজের ভবিষ্যতের সেভিং সবকিছু ভেঙে তুলে নিয়ে আপনি বাচ্চার পড়াশোনার জন্য দিচ্ছেন, এটা কিন্তু অ্যাভয়েডেবল সেক্টর, মানে এটা কিন্তু মানে ইয়ে নয়, মানে কি বলে এটাকে আমরা রেকমেন্ড করি না। এবার যে স্কিমটা নিয়ে বলছি এটা হচ্ছে পিএম বিদ্যালক্ষ্মী স্কিম, যেটা গভর্নমেন্টের একটা স্কিম আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, যেটা আমাদের কি বলে এই এডুকেশনের জন্য গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে। কি কি জিনিস এটা দেয়? এটা কোলাটারাল ফ্রি গ্যারান্টি যেটা দেয়, ডিজাইন ফর হাই মেরিট স্টুডেন্টদের জন্য। এটা একটা কি বলে এটা একটা স্কিম আছে, যেটাতে কি হয়, টোটাল ধরুন ফ্যামিলিতে যাদের ইনকাম 8 লাখ পার অ্যানাম, ঠিক আছে, সেখানে ক্ষেত্রে এ দেয় আপ টু 10 লাখ টাকার মধ্যে লোন এখানে পাওয়া যেতে পারে, সেখানে একটা ভালো ডিসকাউন্ট পাওয়া যায় এটার উপর, ইন্টারেস্টের উপর। এখানে ক্ষেত্রে কি হয় যে গভর্নমেন্টের এই বিদ্যালক্ষ্মী স্কিমেতে যে টাকার, ধরুন সাপোজ তার ইনকাম হচ্ছে 7 লক্ষ টাকা, এবার তার হতো 75% যে 5,25,000 টাকা, তাহলে এই টাকার যে এইটা পর্যন্ত এই 7 লাখ টাকা লোন নিয়েছে, এই 7 লাখ টাকা লোনের মধ্যে 5,25,000 টাকা পর্যন্ত গভর্নমেন্টের গ্যারান্টি। গভর্নমেন্ট গ্যারান্টি মানে এই নয় যে গভর্নমেন্ট রিপে করে দেবে, লোন ওনাকে শোধ করতে হবে, কিন্তু ফিউচারে যদি কোনো কারণে উনি শোধ করতে না পারেন, তাহলে ব্যাংক যে ডিফল্ট টাকাটা সেটাকে গভর্নমেন্ট থেকে পেয়ে যাবে। তার জন্য কি হয়, এইটার জন্য কোনো কোলাটারাল লাগে না, তার ফলে কি অনেক সহজে এটা পাওয়া যায়, এই পিএম বিদ্যালক্ষ্মী স্কিম। আমরা এই ডিটেলস গুলো পরে আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো। এবং বাজেট অ্যালোকেশন থেকে 31-এর মধ্যে 3600 কোটি টাকা এই বাজেট আছে এই বিদ্যালক্ষ্মী স্কিমেতে ডিস্ট্রিবিউশন, ভারত সরকার এটা করেছে। এর ফ্লেক্সিবল রিপেমেন্ট আছে, আপ টু 15 বছর পর্যন্ত আপনার চাকরি পাওয়ার পর এটা শোধ করে দেওয়া যায়। এবং লোন ক্যাপ, এখানে ক্ষেত্রে কি হয়, কভার পুরো ফুল কোর্স ফি, রিলেটেড এক্সপেন্সেস, হোস্টেল, বুকস, এগুলো সবকিছু কভার করে। তো আলটিমেটলি এটা একটা অপশন, এটা এটা যখন আমাদের ক্ষেত্রে, এবং এখন হাউজিং লোনের ক্ষেত্রেও গভর্নমেন্টের একটা সাবসিডাইজড যোজনা আছে, যেখানে ক্ষেত্রে যদি আমরা আগে থেকে কথা বলি, বিফোর টেকিং ইন হাউজিং লোন, আপনাদেরকে আবার বলে দিই, আপনার কারণ আমাদের এই ফোরামে অনেকে এসেছেন, আমরা তার সাথে কথা বলেছি, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম আছে, যেখানে ক্ষেত্রে আপনি যে ধরুন লোন নিচ্ছেন তার একটা পার্ট প্রথমে, যেটাতে কিন্তু আপনি ওই সাবসিডাইড রেটেতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, তার জন্য কিছু সার্টেন টার্মস এন্ড কন্ডিশন আছে। আপনি সেটা জেনে নিলে যদি আপনি ব্যাংকে অ্যাপ্লাই করেন, ব্যাংক ওই পার্টটা গভর্নমেন্টের সাবসিডাইড রেটে নিয়ে তার উপরের পার্টটাতে ব্যাংকের রেটে নেবে। যদি আপনার ওই 3 থেকে 4 লাখ বা 5 লাখ টাকা সাবসিডি রেটে পান, 3 থেকে 4 বা 5% ইন্টারেস্টে, তাহলে কিন্তু আপনার হাউজিং লোনের ক্ষেত্রে অনেক ইয়ে হয়। তো এটা এরকম ঠিক সেম বিদ্যালক্ষ্মী স্কিমের ক্ষেত্রে এটা একটা বেনিফিট এখানে আছে। কিরকম আমাদের হয়েছে জুলাই 2026 ডাটা হচ্ছে 1,12,000 এতগুলো লোন স্যাংশন হয়েছে এখনো পর্যন্ত, 15,634 কোটি টাকা সরকার। আমরা বুঝতে হচ্ছে এটা আস্তে আস্তে জনপ্রিয় বাড়ছে, মানে এটা যেহেতু একটা সাবসিডাইজ এবং অনেক মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে, গভর্নমেন্টটাকে আরো বেশি প্রমোট করছে। এটা একটা ট্যাক্স ছাড় আছে, আমরা এটা কেন বলছি, কিন্তু এটা প্রমোট করছি না আমরা এডুকেশন লোনকে,
এখানে ক্ষেত্রে যে ইন্টারেস্টটা পে করা হয় আফটার যখন চাকরি পাওয়ার পরে, সেক্ষেত্রে পুরো ইন্টারেস্টটা কিন্তু তার কোনো ক্যাপিং নেই, পুরোটাই কিন্তু তার ইনকাম থেকে বাদ যায়। এটা একটা বিরাট ছাড় আছে। যেহেতু আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা ট্যাক্সেশনের সেশন করেছিলাম, আজকে নিউ রিজিমে কিন্তু কোনো ট্যাক্স ছাড় নেই। আবার বলছি, নিউ রিজিমে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য আমাদের যেটা আছে, সেখানে ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টের বাকি যেগুলো আমাদের 80C 80D বা হাউজিং লোনের প্রিন্সিপাল বা ইন্টারেস্ট, এখানে কোথাও কোনো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো ছাড় নেই, পুরোটাই কিন্তু হয়ে গেছে শুধু স্যালারিড এমপ্লয়ীদের জন্য, যেটা তাদের স্যালারি হিসাবে যেটা পাওয়া যায় সেটা বাদে। বাকি কিন্তু 12 লাখ টাকার উপরে যে চলে যাবে তাই কিন্তু পুরো ট্যাক্স দিতে হবে। তো সেই নিউট্রিশনের ক্ষেত্রে এটা এখনো রয়েছে, যেখানে ক্ষেত্রে কিন্তু যা ইন্টারেস্ট পে করবে সেটা কিন্তু সে ছাড় পেতে পারে। তো এখানে কিন্তু একটা ব্যাপার, যে এটা ছাড় আছে বলে কিন্তু এটা মানে নয় যে লোনটা ফ্রি হয়ে যাচ্ছে, তা কিন্তু পে করতে হবে। অতএব এটা ভেবে নিয়ে মানে নেই যে আমাকে তার জন্য লোন নিতেই হবে ছাড় পাওয়ার জন্য। আমাদের সব থেকে 6টা মিস্টেক এখানে সব থেকে বেশি হয় এডুকেশন প্ল্যানিং। কি কি হয় মিস্টেক? প্রথম হচ্ছে প্রোক্রাস্টিনেশন, দেরি করা। ঠিক আছে, এখন তো বাচ্চার বয়স অল্প, কদিন বাদে শুরু করবে, 1 বছর 2 বছর, আস্তে আস্তে বয়স বাড়ছে, যত বয়স বাড়ছে বোঝা তত বাড়বে, এটা একটা বড় প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে স্কলারশিপ মিট। যে আমরা ভাবছি যে বাচ্চা পড়াশোনা খুব ভালো, 100% পেয়ে যাবে, কিন্তু সেটা হয় না। স্কলারশিপ পাওয়ার পরে কিন্তু অনেক টাকা নিজেকে পকেটে দিতে হয়, বা কতটা পাবে সেটা যদি আমরা অ্যাজিউম করি, তাহলে কিন্তু আমাদেরকে পরবর্তীকালে ভুগতে হতে পারে। আমি ধরে নিচ্ছি কিছু পাবে, কিন্তু তারপরে নিজেদেরকে কিন্তু প্ল্যানটা রাখতে হবে। লোন রিলায়েন্স, লোনের ওপরেই হবে এটা ভরসা করা। করতে হচ্ছে স্যাক্রিফাইস, নিজের জমানো টাকা ভেঙে এডুকেশনের প্ল্যানিং করা, এটাও একটা বড় সমস্যা। আর একটা হচ্ছে আন্ডার এস্টিমেটিং ইনফ্লেশন। এই যে টাকার ভ্যালু দিনে দিন কমছে, এই ব্যাপারটা সম্বন্ধে না জানা, এটাও কিন্তু একটা বড় পয়েন্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সিঙ্গেল প্রোডাক্ট ট্র্যাপ। একই জায়গাতে ইনভেস্ট করা, যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু সেভাবে গ্রোথ দিচ্ছে না। আমি আবার বলছি, আমাদের ইনফ্লেশন 6%, আমরা যদি এমন ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করি যেটা 6 থেকে 7% বা 5% রিটার্ন দিচ্ছে, তাহলে কিন্তু আমার আলটিমেটলি বাচ্চার এডুকেশন ফান্ড গ্রো করবে না। অতএব আমাকে কোন ফান্ডে আছে, তার রিটার্ন কি আছে, অ্যাকচুয়াল ইল্ড কত আছে ইনফ্লেশন বাদে, এটা কিন্তু ক্যালকুলেট করতে হবে, যাতে ফিউচার কস্টের সাথে আমরা কম্পেয়ার করে করতে পারি, ম্যাচ করতে পারি। এটা কিন্তু আমি জানতে হবে। সব থেকে বড় যেটা বলছি, ফান্ডিং 70 লাখ এডুকেশন গ্যাপ বাই রেজিং 1.5 কোটি রিটায়ারমেন্ট পারপাস থেকে আমি 70 লাখ টাকা তুলে আমি বাচ্চা পড়াশোনা করবো, এটা কিন্তু একটা বিরাট আজকে দিনে দাঁড়িয়ে একটা বড় মিস্টেক। এবং এটা কিন্তু সন্তানের এডুকেশন ফান্ড, নিজের রিটায়ারমেন্ট ফান্ড, দুটো কিন্তু আলাদা গোল। আমরা যদি এটা করতে গিয়ে কিন্তু অনেকেই, এবং আমরা আগের ক্লাসে দেখেছি এখানে রিটায়ারমেন্ট ফান্ডের জন্য আমরা লাস্ট ক্লাসে আপনারা কারা কারা ছিলেন একটু চ্যাট বক্সে মি বা ইসবো লিখুন, কারা কারা আপনারা লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করেছেন। পশ্চিমবঙ্গের 5টা কেস স্টাডি আমরা দেখেছিলাম রিটায়ারমেন্ট প্ল্যানিং এতে। বাচ্চার কি বলে, বাচ্চারা পড়াশোনা করে বড় হয়ে যাওয়ার পর, চাকরি পাওয়ার পরে, তারপরে কিন্তু সে বাবা মাকে দেখছে না, নিজের বাড়ি থেকে বার করে দিয়েছে তাকে, যখন বাড়ি দিয়ে দেওয়া হয়েছে তারপরে সে করে দিচ্ছে। তো আলটিমেটলি প্রচুর কেস এরকম ঘটনা ঘটে। তাহলে আলটিমেটলি কিন্তু অবশ্যই বাবা মা হিসেবে আমরা তার পড়াশোনার দায়িত্ব আমাদের, কিন্তু নিজেরটা বাদ না দিই, আমাদের নিজেদের জন্য প্ল্যানিং করার পরে বাচ্চার জন্য প্ল্যানিং করতে হবে। এটা দুটোই সমান ইকুইপমেন্ট। আমরা যদি নিজেটা স্যাক্রিফাইস করতে যাই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে। এটা কিন্তু আমরা কেস স্টাডি দেখেছিলাম লাস্ট ক্লাস। কি কি দেখছি তাহলে? আমাদের 3 পারপাস ডিফেন্স স্ট্র্যাটেজি কি হবে? এমার্জেন্সি ফান্ড থাকবে 6 থেকে 12 মাসের, চাইল্ড এডুকেশন ফান্ড থাকবে যেটা ইনফ্লেশন ইন্ডেক্স অনুযায়ী হবে, তার সাথে রিটার্ন করবে। মোটামুটি এটা হচ্ছে ব্যালেন্স স্ট্র্যাটেজি, যাতে আমরা ভবিষ্যতে আমরা ঠিকভাবে করতে পারি। গোল্ডেন রুলস কি হচ্ছে? নেভার ব্রিচ কর্পাস 3 টু প্লাগ লিকেজ অফ কর্পাস 2। মানে আমি এখানে ইমার্জেন্সি ফান্ড বা রিটায়ারমেন্ট কর্পাস থেকে টাকা তুলে আমি চাইল্ড এডুকেশন ফান্ডে দেবো না। যার যা ফান্ড সেখানেই সেই টাকাটা আমরা রাখবো, যে কর্পাসটা যার তার জন্যই সেটা কিন্তু অ্যালোকেট করবো। এটা কিন্তু আমাদের এডুকেশন প্ল্যানিং ম্যাট্রিক্স ক্যালকুলেশন। এটা আবার বলছি, এটাও আমরা আপনাদেরকে পরে পাঠিয়ে দেবো। কারেন্ট কস্ট কত, চাইল্ড এজ কত, গোল এজ কত, ইনফ্লেশন 10% ধরতে হবে। তাহলে ক্যালকুলেট আউটপুট কি হবে ফিউচারে, সেই আপনার আজকে যদি 10 লাখ টাকা হয়, তাহলে আজ থেকে 15 বছর মধ্যে সেই ভ্যালুটা আমাদের 3 টাইম হয়ে যাচ্ছে, 30 লাখ টাকা। এই 30 লাখ টাকা পৌঁছতে গেলে আজকে দাঁড়িয়ে কত টাকার আপনার ইনভেস্টমেন্ট দরকার। এবার সেটা কোন কোন টুলে আপনি করছেন, সেটা যদি তার এসআইপি অ্যামাউন্ট আলাদা ভ্যারি করবে, সেই গ্যাপটা বুঝতে হবে। তার জন্য কি কি অ্যাকশন, ধরুন আমরা অলরেডি প্ল্যানিং আছে, সেখান থেকে আপনি হয়তো পৌঁছালেন, হয়তো আপনার প্ল্যানিং আছে হচ্ছে 10 লাখ টাকা পৌঁছাচ্ছে, আমরা দরকার 30 লাখ, এই 20 লাখ টাকা শর্টফলের জন্য আপনি কি করবেন, এটা কিন্তু আপনাকে সেখান থেকে দেখে নিতে হবে। খুব সুন্দর একটা জিনিস আপনাকে এখানে দেখিয়েছিলাম, যে আগেও দেখেছি। আপনার 65 লাখ টাকা এডুকেশন লোন 10 বছরেতে 38,800 টাকা করে প্রত্যেক মাসে মাসে তার এই যাচ্ছে, নেক্সট 10 বছর ধরে তাকে দিতে পারছে, এটা এডুকেশন লোন। ঠিক একই উল্টো দিকে যদি দেখি 28,000 টাকা মাসে এসআইপি, তাহলে কিন্তু সে ইজিলি তার ওই আফটার 10 ইয়ার্স কিন্তু সে 65 লাখ টাকা টার্গেটে পৌঁছে যেতে পারছে। তাহলে আলটিমেটলি আমার কাছে এটা কিন্তু অনেক জায়গা, যেটা ডিসিপ্লিনটা আজকে ফিউচারে আমাকে আরো সুন্দর একটা জায়গা, টেনশন ফ্রি জায়গা তৈরি করতে পারে। তাহলে কি কি হলো পিলার এখানে? ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক বা পিলার ফর পেরেন্টস কি কি হওয়া উচিত? প্রথম হচ্ছে ডেডিকেটেড চাইল্ড এডুকেশন ফান্ড, সেকেন্ড পিলার হচ্ছে হেলথ এন্ড টার্ম প্রোটেকশন। আমাদের
টার্ম ইন্স্যুরেন্স প্লাস হেলথ ইন্স্যুরেন্স, এটা একটা পিলার। থার্ড পিলার হচ্ছে মান্থলি ইমার্জেন্সি বাফার, যেটা ইমার্জেন্সি ফান্ডের কথা বললাম। ফোর্থ পিলার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিটায়ারমেন্ট ওয়েলথ, যেটা একটা পিলার রাখতে হবে। ফিফথ হচ্ছে ট্যাক্স এবং স্টেট অপটিমাইজেশন, বাকি যা যা পার্ট আছে সবটাকে সেভিং করা, প্রত্যেক বছর রিভিউ করা, এই পুরো পার্টটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য দরকার। তাহলে আমাদের এই ফর্মুলাটা যে এডুকেট, এই এডুকেটের প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে মিনিং আছে। এডুকেটের কি কি মিনিং দেখছি, ইটা হচ্ছে এস্টিমেট কস্ট, আপনাকে প্রথমে দেখতে হবে কি খরচা হচ্ছে সেটা। এডুকেশন ডি হচ্ছে ডিটারমিনেশন, টাইম, কতদিন আপনার হাতে টাইম আছে। থার্ড হচ্ছে ইউ হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইনফ্লেশন, কত টাকা এই 10% রেটে যে বাড়ছে কত টাকা হবে। সি হচ্ছে আপনাদের ক্রিয়েট পারপাস, মাল্টি অ্যাসেট পোর্টফোলিও। এ হচ্ছে অ্যালোকেট ইনভেস্টমেন্ট, কোথায় কোথায় রাখবেন আপনি, এসআইপি রাখবেন, পিপিএফ রাখবেন, সুকন্যা সমৃদ্ধি রাখবেন, এটা আপনাকে নিজেকে প্ল্যানিং করতে হবে। টি হচ্ছে ট্র্যাক এভরি ইয়ার, প্রত্যেক বছরে আপনাকে ট্র্যাক করতে হবে। আর ই হচ্ছে এক্সিকিউট এন্ড অ্যাডজাস্ট, এখনই শুরু করতে হবে, দেরি না করে, যাতে সেই সময় গিয়ে আপনাদের এই গোলটা রিচ করে। তো আমি যেটা যেটা বললাম এখানে পুরোটাই একটা প্ল্যানিং পার্ট, যেটা আমরা এতে করি। এবং আমরা এর জন্য একটা রিভিউ এবং রোড প্রোগ্রাম দিয়ে দেবো। রিভিউ চেকলিস্টে কি কি দেখে নেবেন। হ্যাজ দ্য চাইল্ড একাডেমিক ইন্টারেস্ট অন দ্য ফিল্ড চেঞ্জ, আপনার কি বাচ্চার ইন্টারেস্ট কি চেঞ্জ হচ্ছে, সে কি এই ফিল্ডে পড়বে না অন্য ফিল্ডে পড়বে, একটু বুঝে নিতে হবে। ডিড ওভারঅল হায়ার এডুকেশন ফিজ ইনফ্লুয়েট ফাস্টার দ্যান এক্সপেক্টেড, আমি যেটা ভাবছি তার থেকে খরচা বেড়েছে না মোটামুটি খরচায় আছে। ইজ দ্য এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড ডেট পোর্টফোলিও অন ট্র্যাক উইথ এক্সপেক্টেড, আমি যে ইল্ড দিচ্ছি বা যেটা ভেবেছি সেটা কি সেইভাবে রিটার্ন গ্রোথ করছে, প্রত্যেক বছর রিভিউ করে এটা দেখে নিতে হবে। ইজ টার্ম ইন্স্যুরেন্স কভার অ্যাডিকুয়েট, আমি যে টাকাটা করেছি আমার ওই বাচ্চার গোলের জন্য, আমার কভারেজটা কি, আমার ইন্স্যুরেন্স কভারেজ কি তার জন্য সাফিসিয়েন্ট আছে। আর উই 3 to 5 years away from college regarding systemic risk reduction, এবং যত যত আমরা কাছাকাছি যাবো আস্তে আস্তে রিস্ক থেকে আমাকে কম রিস্কে বা আস্তে আস্তে আমাকে রিস্ক রিডাকশন করতে হবে। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, এগুলো আপনাদেরকে করে দেবো। আপনি আপনার নিজস্ব যদি বাচ্চা থাকে এগুলোকে আপনাকে পরে এবং একটা ফর্ম পাঠিয়ে দেবো। এই ফর্মটা আপনার একটা ফর্ম ফিল আপ করে দেবেন, ফিল আপ করে দিলে আপনাকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে বা মেলেতে আমরা পাঠিয়ে দেবো। তাতে এই ডিটেল গুলো এই ক্যালকুলেশনটা আপনি নিজেও করে নিতে পারবেন, এবং আমাদের টিম আপনাকে হেল্প করে দেবে। আমাদের ডেডিকেটেড প্রায় 100 জন উপর মেম্বার আছে যারা আমাদের সাথে আছেন, যারা কাজ করেন এখানে। আপনার কাছে আজকে এই প্রোগ্রামটা পরে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, আপনার ফিল আপ করে দিলে আপনার কাছে এই হোয়াটসঅ্যাপে চলে যাবে। এখানেতে আপনি নিজে লিখতে পারবেন। আপনাকে হেল্প করার জন্য আমার টিম আপনাকে কাল বা পরশু ফোন করবে। আপনাকে 1 to 1 অনলাইন বা গুগল মিটে বা বাই পার্সন ফিজিক্যালি আপনাকে 15 থেকে 20 মিনিটে এই ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে আপনি করবেন, এটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের টিমের গাইডেন্স আপনি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে আপনার আলটিমেটলি কিন্তু আপনাকে এই পুরো স্ট্রাকচারটা আগে থেকে করতে হবে। তো আলটিমেটলি ট্রু ভ্যালু ডিসিপ্লিন যেটা হচ্ছে, আপনাকে যেটা বলতে যাচ্ছেন 10,000 টাকা সঞ্চয় করছেন, সেটা 10,000 টাকা জমাচ্ছেন না, অ্যাকচুয়ালি কি আপনার ফিউচারে ডেট ফ্রি একটা পারপাস তৈরি করছেন, এটা হচ্ছে মেন। সন্তানের এডুকেশনের জন্য লোন নেওয়ার লজ্জা নয়, এডুকেশন প্ল্যানিং না করে লোনের উপর নির্ভর করে ঝুঁকি পড়ে, এটা কিন্তু একটা বড় মেসেজ। তাই আপনাকে কোনো ইনভেস্ট প্রোটেক্ট রিভিউ, এটাই আমাদের কোর মেসেজ। ড্রিম লাইফ অ্যাডভাইজারি আপনাকে যে কল টু অ্যাকশন বলছে, আপনার সন্তানের এডুকেশন গোল কি রেডি, এটা আপনাকে নিজেকে চিন্তা করতে হবে। কাস্টম চাইল্ড এডুকেশন কস্ট ইনফ্লেশন অডিট আপনি করুন। ডেডিকেটেড এসআইপি এবং অ্যালোকেশন করুন, কোন কোন জায়গায় রাখবেন, কত টাকা রাখবেন, কত দিনের জন্য রাখবেন, এটা কিন্তু আপনার ভাবতে হবে। এক্সিস্টিং পোর্টফোলিও রিস্ক অলরেডি যেটা আছে তাতে কি রিটার্ন দিচ্ছে, এবং সেটাকে আপনাকে রিভিউ করতে হবে। আলটিমেটলি আপনার কোন জায়গায় পৌঁছাতে চান এটা কিন্তু জানতে হবে। আপনার নিজস্ব লাইফ প্রোটেকশন ডেট ক্যাপ ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটা জানতে হবে। অ্যানুয়াল পোর্টফোলিও রিব্যালেন্সিং, এটা কিন্তু আপনাকে করতে হবে। এটা আমাদের দিক থেকে আমরা প্রত্যেককে ফ্রিতে এই ব্যাপারটা করাই, আপনাকে দেখাচ্ছি আমাদের টুলগুলো, একদম যাবেন না। এবং আপনাদের জন্য যে ফ্রি টুলগুলো আছে, এটা এটা একটা পার্ট। আমরা যেমন প্রত্যেক সপ্তাহে যে করি, এটা একটা চাইল্ড এডুকেশন। আমি আপনাদের যে কনসেপ্টটা বললাম, আপনি যে প্রোগ্রামটা দেখছেন, এই প্রোগ্রামের পুরো ভিডিওটা রেকর্ডিং আমরা কালকে পেয়ে যাবেন। যারা প্রথমে একটু দেরি করে ঢুকেছেন বা পরবর্তীকালে মিস করে গেছেন বা পরে ঢুকেছেন, আপনারা এটা পেয়ে যাবেন পরবর্তীকালে, অসুবিধা নেই। এটা কিন্তু একটু দেখে বসে আপনাকে হোমওয়ার্ক করতে হবে, তাহলে কিন্তু ক্ল্যারিটি আসবে এবং ভবিষ্যতে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। এবং ফাইনাল ক্লোজিং স্টেটমেন্ট একটাই বলছি, আজকের 20 লাখকে যদি আগামী 10 বছরের জন্য রেখে দেন, সেটা 20 লাখ থাকবে না। শিক্ষার খরচের জন্য তার প্রয়োজনীয়তা বাড়বে, সন্তানের পড়াশোনার টাকা যখন দরকার হবে তখন কিন্তু খুঁজবেন না। আজ থেকেই টাকা তৈরি করুন। এডুকেশন লোন হতে পারে ব্যাকআপ প্ল্যান, কিন্তু চাইল্ড এডুকেশন ফান্ড তার প্রাইমারি প্ল্যান হওয়া উচিত। তার জন্য এখন থেকে যেটা আপনার বাজেটের বয়স তার জন্য শুরু করুন, এটার দরকার। এবং আমি আপনাদের এর জন্য কি কি টুল আছে আপনাদেরকে একদম এখানে হ্যান্ড হোল্ডিং টুল দিয়ে দেবো, একটু থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমরা শেষ পর্যন্ত আমরা পুরো জিনিসটা আপনাদের শেয়ার করবো। অ্যাকশন প্ল্যান দেখুন, আমাদের এই পুরো মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামেতে আপনারা যারা অনেকেই এই 2-3 মাস ধরে দেখছেন আমাদের প্রোগ্রামেতে, আমরা প্রত্যেক প্রোগ্রামের শেষে অ্যাকশন প্ল্যান দিই এবং সেখানে আমরা স্ট্র্যাটেজি দিই। এখানে মধ্যে যেগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য, যারা যারা অলরেডি অনেকেই অলরেডি আমাদের এটা করেছে পেয়ে গেছেন, যারা পাননি নতুন জয়েন করছেন তাদের জন্য এই জায়গাটা আমি একটু ছোট করে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা যেটা করি ফ্যাক্ট ফাইন্ডিং, আমাদের যা যা আছে আমাদের টিম আপনাদেরকে ফোন করে পুরো ব্যাপারটা ক্ল্যারিটি নিয়ে জেনে নেবে
তো আপনার কাছে যা যা আছে সেগুলো ইনফরমেশন তারপর আপনাকে এই যে টুলগুলো দেখাচ্ছে এগুলো আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপেতে বা মেলেতে শেয়ার করে দেবো। একটা গুগল ফর্ম গ্রুপে আমি টিমকে বলবো গুগল ফর্মটা গ্রুপে শেয়ার করে দিতে, এবং গুগল ফর্মটা শেয়ার করে দিলে আপনি একটু কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করে দেবেন, দিয়ে সেন্ড করে দিলে আমাদের টিম কালকে বা ফোন করে আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেলেতে আপনাদের যদি কোনো করে না পান আমাদের 4টে হেল্পলাইন এখানে থাকবে, আপনারা কল করে নিলে আমার নাম্বারও দেওয়া থাকবে, আপনারা কল করে নিলে সেখান থেকেও আপনারা ওই ফর্মগুলো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ডেলি এক্সপেন্স দেখার আপনারা রোজ যে মাসে ইনকাম করেন তার প্রত্যেক দিনের খরচা এটা লেখাটা কিন্তু খুব জরুরি। এবং আপনারা কারা কারা ডেলি এক্সপেন্স লেখেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে বি বা ইয়েস বলে লিখুন, একটু কাইন্ডলি একটু পার্টিসিপেট করুন যে কারা কারা আপনারা ডেলি এক্সপেন্স লেখেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে পার্টিসিপেট করুন কারা কারা আপনাদের লেখার হ্যাবিট আছে, ডেলি এক্সপেন্স রোজের খরচা লেখেন একটু কাইন্ডলি পার্টিসিপেট করুন। এটা একটা খুব সুন্দর হ্যাবিট যারা যারা আপনারা এই করেন, যারা যারা এখনো করতে পারেনি নো বলে লিখুন, যারা এখনো শুরু করতে পারেনি আমাদের টিম আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে, যারা যারা আপনারা এখনো করতে পারেনি যারা যারা ফিউচারে কিভাবে করতে পারেন। এই জন্য একটা এক্সেলও আছে, আমরা এক্সেল আপনাকে পাঠিয়ে দেবো। প্রথম হচ্ছে আপনাকে এই পুরোগুলো লিখতে হবে আপনার যে বাকেট অনুযায়ী, এরপরে আমরা এখান থেকে বার করে নিতে পারবো মান্থলি এক্সপেন্স টাকা। এই মান্থলি এক্সপেন্স টাকা যে 20 30 50 30 20, 50 হচ্ছে এমার্জেন্সি নিড, 20 হচ্ছে সেভিংস, আর 30 হচ্ছে আমাদের পার্সোনাল এন্টারটেনমেন্ট। এইটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবো তার জন্য কোথায় কোথায় আমার লস হচ্ছে কোন জায়গাটা আমরা কিভাবে করবো এটার জন্য আমাদের এই ফরম্যাটটা, এই প্রত্যেকটা ফর্ম ফিল আপের জন্য আমাদের ঠিক হেল্প করবে। থার্ড হচ্ছে এমার্জেন্সি ফান্ড, আপনার 6 থেকে 9 মাসের প্রত্যেক মাসের খরচার টাকা যদি কোনো এমার্জেন্সি সেই টাকাটা যদি আপনার আছে এর জন্য কোন জায়গা দরকার, লিকুইড ফান্ড বা ডেট ফান্ড বা এফডি, এটাও একটা কিভাবে ক্যালকুলেট করবে এটা পুরো আমাদের টিম থেকে সাপোর্ট করবেন। ডেট ম্যানেজমেন্ট আপনার যা যা ধার আছে, হাউসিং লোন, এডুকেশন লোন, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, গোল্ড লোন, কোন কোন লোনের কত ইন্টারেস্ট দেন, কত ইএমআই যায়, কোন কোন জায়গায় আপনার ড্রেনেজ হচ্ছে, পুরো ক্যালকুলেশনটা দরকার। এটা আপনি যদি লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে এখান থেকে ছুটকারা পেতে পারেন আর্লি, তার জন্য প্ল্যানিং দরকার। ইন্স্যুরেন্স অ্যানালিসিস চেকলিস্ট আপনার যা যা এই মুহূর্তে আছে কভারেজ, আপনার নিজস্ব পার্সোনাল টার্ম প্ল্যান, হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট, কোন কোনটা কি কতটা আছে, কতটা আপনার জন্য প্রয়োজন, কতটা আপনার আছে, আমি যেটা বলছিলাম আপনাদের এই এর উপরে সেই অনুযায়ী আপনাকে সাফিসিয়েন্ট এটা দেখার জন্য আপনাকে এটা লিখতে হবে, তাহলে কিন্তু একটা ক্লারিটি আসবে। এরপরে হচ্ছে যেটা আজকের বিষয় ছিল এটাও কিন্তু এই ফর্মটা, এটাও কিন্তু আপনার এই বললাম গুগল ফর্মটা ফিল আপ করে এটা পাঠিয়ে দেবো। এখানেতে আপনার ওই পুরো 4টে আমি যেটা বললাম এটা আপনি নিজে যখন বার করে দেখবেন আপনার বাচ্চা যেটা আছে সেই স্কুলেতে প্রত্যেক বছর অনুযায়ী তার খরচা, এটা পরে কত হতে পারে, কতটা বাড়বে, কোন কোন জায়গায় আপনি যাবেন, পুরো রোড ম্যাপটা এখানে দেওয়া আছে। যখনই আপনি এটা লিখতে শুরু করবেন এবং এটার জন্য আমার টিমেরও হেল্প পাবেন, সে আপনাকে পুরো গাইড করে দেবে, তাহলে কি হয় ফিউচারে আপনার এই প্ল্যানিংটা করতে আরো সুবিধা হবে। আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং এর আগে এই ক্লাসে আমরা আলোচনা করছি, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে, এবং ওভারঅল পুরো এটা ফ্যামিলির পুরো প্ল্যানিংটা এখান থেকে পেয়ে যাবেন। এই টোটাল ফর্ম গুলো আমাদের আজকের এই প্রোগ্রামে আপনারা পুরো ফ্রিতে পেয়ে যাবেন, ফুল ফর্মটা ফিল আপ করে। এটা কিভাবে ফিল আপ করবেন, কি কি করলে আপনার সুবিধা হবে, পুরো গাইডেন্সও আমাদের টিমের থেকে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আমাদের এই টিমের ড্রিম লাইফ অ্যাডভাইজারি পুরো সেটা, এবং এটা কোনটা প্রায়োরিটি, কোনটা আগে কোনটা পরে করা উচিত, কোনটা ইম্পর্টেন্ট বেশি। আমরা অনেক সময় করি কি এটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়, আমরা আর্জেন্টটাই বেশি জরুরি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট সেটা ছাড়া যেটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয় সেটা, যেমন আমাদের অবসর পরিকল্পনা, বাচ্চার এডুকেশন, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট, কিন্তু এটা করা দরকার, তো সেটাও আমাদেরকে প্ল্যানিং এ লিখতে হবে এবং এটাকে এক্সিকিউশনেও আনতে হবে, এটা কিন্তু আমাদের আস্তে করতে হবে। এই যে আলোচনা করলাম এই টোটাল পিডিএফ গুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো। যারা যারা আপনারা প্রথমবার জয়েন করেছেন, যারা যারা এখনো করতে পারেনি, যারা অলরেডি ফিল আপ করেছেন আগে বা আগের প্রোগ্রাম গুলো জয়েন করেছেন, অবশ্যই তাদেরকে আর দরকার নেই, আমরা তাদের কাছে আছে। যারা নতুন জয়েন করেছেন বা এখনো করেননি তাদেরকে অবশ্যই বলবো করে দিতে, আমি টিমকে বলবো এটা শেয়ার করে দিতে গ্রুপে। এবং আমরা এর সাথে যে ছোট ছোট জিনিসগুলো আমাদের কমিউনিটি যারা নতুন জয়েন করেছে জাস্ট ছোট্ট করে গ্লিমস দিচ্ছি আমাদের কি কি আমাদের এখান থেকে পাবেন কমিউনিটিতে। আমাদের একটা হেলথ চেক আপ ক্যাম্প হয়, বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন সময় ফ্রিতে, এটা তাদের ব্লাড ইয়েতে আই আই ডেন্টাল চেক আপ, হেলথ চেক আপ, ক্যান্সার স্ক্রিনিং, ডেন্টাল স্ক্রিনিং সবকিছু হয়। আমাদের বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, যেটাতে বিভিন্ন বড় বড় বেঙ্গল ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে আমাদের ইয়েতে আছে। অর্গান ডোনেশনের উপর আমাদের বিভিন্ন ইভেন্ট হয়, যেটাতে আমরা বিভিন্ন জায়গাটা করে থাকি। আমাদের বিভিন্ন হেলথ ক্যাম্পের সাথে এই ধরনের ইভেন্ট গুলো হয়। মৃত্যুর পরে আমরা কিভাবে 6টা থেকে 7টা অর্গান ডোনেট করতে পারি সেটা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানতে পারি। মিড লাইফ রিসেট বলে একটা প্রোগ্রাম আছে, যেখানে আমরা এখানে প্রত্যেক ইয়েতে কি বলে আমাদের প্রোগ্রাম হয়, যেখানে আপনি 2 ঘন্টা যেটা ফ্রিতে প্রোগ্রাম হয়, কিভাবে আপনি আপনার লাইফস্টাইলটাকে শোধাতে পারবেন আপনার নিজের এটাতে। এটা আমারই ছবি, তো এখানে ক্ষেত্রে যে লাইফস্টাইলটা আপনি ইয়ে করতে পারেন একটা জায়গা থেকে, যদি আপনার ডায়াবেটিক, হাইপারটেনশন, কোলেস্টেরল বা আদার্স ডিজিজ থাকে সেখান থেকে আপনি চেঞ্জ করে কিভাবে একটা একদম মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারেন, এটা আইডিয়া পেয়ে দেবেন। এরপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের হ্যালো ডক্টর বলে একটা প্রোগ্রাম হয়, যেটা প্রত্যেক ইয়েতে আমাদের রেগুলার বেসিস হতে হয়, বিভিন্ন ডক্টরদের প্রোগ্রাম, যেখানে আপনারাও লাইভ পার্টিসিপেট করতে পারেন, তাদেরকে প্রশ্ন করতে পারেন, এবং আমাদের আগামী প্রোগ্রাম গুলোতে আপনাদের গ্রুপে আমরা পাঠাবো, অবশ্যই জয়েন করবেন। প্রত্যেক মঙ্গলবার আমাদের লাইভ সেশন হয়, অবশ্যই আপনি জয়েন করবেন, আপনাদের বন্ধু
ফ্রেন্ডস বা সবাই ইনভাইট করবেন, বলবেন তাদেরকে আমাদের এই গ্রুপেতে আমরা জয়েন করতে পারি। আমাদের হেল্পলাইনের নাম্বার দিলে তাদেরকে আমরা এখানে গ্রুপে অ্যাড করে নেবো। আমাদের ভার্টিকাল যে ক্লেম সাথী, যেখানে আমরা পুরো ফ্রি এই প্রোগ্রামটা যেটা আছে, সেখানে আপনাদের কোনো ক্লেম না পাওয়া কেস যদি আসে, এটা একটা ফিস বেস প্ল্যাটফর্ম, যেখানে আমরা 10% চার্জেস নিয়ে আমরা করি। এটা একটা এই হেল্পলাইনে আমরা হেল্প করলে আপনাদের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স ক্লেম আমাদের কাছে ছাড়া কোনো কাস্টমারদের এরকম কোনো ক্লেম আটকে আছে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, তারও সাপোর্ট আমরা এখান থেকে পেতে পারি। ট্যাক্সের আমরা অলরেডি লাস্ট উইকে আমরা, তার আগের উইকে আমরা প্রোগ্রাম করেছিলাম। পিরিয়ডিক্যাল এরকম প্রোগ্রাম হতেই থাকে, আমাদের যে যে চেঞ্জেস গুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, লাইভ সেশন এগুলো হয়। অ্যাডভাইজার এবং কাস্টমারদের উপরে বিভিন্ন ধরনের ক্যাম্প আমাদের হয়, আমরা বিভিন্ন টাইমে করি, টাইম টু টাইম বিভিন্ন হলেতে করি। আপনারাও আমাদের লাইভ ইভেন্টে, আমাদের বিভিন্ন এই ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এগুলো লাইভ ইভেন্ট আমাদের বিভিন্ন জায়গাতে হয়। আপনারা এই ধরনের প্রোগ্রামেতে হলে আপনাদেরকে জানাবো, আপনারা পার্টিসিপেট করতে পারেন। বিভিন্ন জায়গাতে হয় 2 থেকে 3 ঘন্টার, কোনো দুপুরে বা রাত্রে উইথ লাঞ্চ বা ডিনার। সেখানে তো এইভাবে আজকে যে যেমন আপনাদের অনলাইনে হচ্ছে, এরকম লাইভ সেশনেতেও আপনারা পার্টিসিপেট করতে পারেন, প্রশ্ন করতে পারেন, জানতে পারেন। ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর উপরে আমাদের একটা আলোচনা এখানে হয়। কিছু আমাদের কাস্টমার যারা আমাদের আছে, তাদের কিছু ফিডব্যাক এখানে আছে। যেটা আমাদের মেইন অ্যাট্রাকশন, এটাতে আপনারা যেটা বোনাস যা বললাম, এই প্রোগ্রামেতে আপনারা পুরো সম্পূর্ণ ফ্রিতে একটা 30 মিনিট পাবেন, কনসালটেশন পাবেন আমাদের টিমের। আপনারা যাদেরকে অবশ্যই আমাদের টিম যেটা পাঠিয়ে, যারা গুগল ফর্ম, আপনারা এই প্রোগ্রামে যে ফর্মটা ফিল আপ করে দেবেন, ফিল আপটা করে আমাদের পাঠিয়ে দিলে আমাদের পুরো ব্যাপারটা আমাদের টিমের সাপোর্ট পেয়ে যাবেন। আপনাকে ফোন করে আপনাকে এই পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে। আপনার যা যা জায়গায় যেগুলো ফর্মগুলো দেখালাম, কোথায় কোথায় গ্যাপ আছে, কতটা গ্যাপ আছে, কি কি করলে আপনি সুবিধা পাবেন, সেটা পুরো ক্লিয়ার হবে। আপনার হেলথ স্কোর বোর্ড, আপনার টোটাল যা আছে আপনার প্ল্যানিং এতে, কোথায় কম আছে, বেশি আছে, কোনটাতে ইমপ্রুভমেন্টের দরকার, তার পুরো গাইডলাইন আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া যেটা স্পেশাল পাবেন, সেটা হচ্ছে যে শুধু আজকে নয়, এটা তো আপনি আজকে ক্লাসে শুনতে পাচ্ছেন, এরপরে নেক্সট 90 দিন আপনি আমাদের টিমের থেকে হ্যান্ড হোল্ডিং পাবেন। কিভাবে আপনি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করবেন, কিভাবে এসআইপি শুরু করবেন, কিভাবে ওয়েলকেশন শুরু করবেন, কিভাবে আপনার এটা করবেন, এটা পুরো ব্যাপারটা এখানে প্ল্যানিং পুরোটা আপনি তো উইথ ইউর পারমিশন আমাদের যেটা আছে, আমরা এই পুরো জিনিসটা আপনাদেরকে করবো। আমি টিমকে বলবো এই পুরো আমরা আপনাদেরকে, দেখুন এখানে আমার নাম্বারও দেওয়া আছে, আমার নাম শুভ্রকান্তি দাস, আমার এখানে নাম্বারও দেওয়া আছে, আমার এখানে এটাও আছে। আমরা অবশ্যই পরে কোশ্চেন অ্যান্সার সেশনে যাবো। এছাড়াও আমাদের 4টে হেল্পলাইন দেওয়া আছে। আমি টিমকে বলবো এটা আমাদের, বা আমরা যে গুগল ফর্ম বললাম বা যেগুলো বললাম, পুরো মেটেরিয়াল গুলো গ্রুপে শেয়ার করে দিতে, যাতে সবাই পেয়ে যান। আপনারা যেগুলো এগুলো পেয়ে যাচ্ছেন, এগুলো আপনারা অবশ্যই ইয়ে করে পাঠান। আমরা এরপরে লাইভ কোশ্চেন অ্যান্সার চলে যাবো, এবং লাইভ কোশ্চেন এসে কি আমি টিমকে বলবো ইয়ে করতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। আমরা এবার আপনাদের থেকে জেনে নেবো লাইভ যে কোশ্চেন বা যেগুলো সম্বন্ধে আপনারা ইয়ে করতে চান, আমরা এখান থেকে করে নেবো, তারপরে আমরা ইয়ে করে নেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে আসছি আমাদের এখানেতে লাইভ কোশ্চেন সেশন। আমরা টিমকে বলবো আমাদের ইয়ে করে দিতে, ব্যাক এন্ডের আনমিউট করে দিতে। আমরা কি বলে, এরপরে আমরা এখানেতে ইয়ে করে নেবো, কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাবো, এবং আপনারা হ্যান্ড রেজ করে কোশ্চেন ইয়ে করতে পারেন, এবং আমরা এক এক আপনাদের কোশ্চেন উত্তর দিয়ে দেবো। এবং এখানে যে যে কোশ্চেন গুলো আমরা আপনাদের ব্যক্তিগতভাবে দিতে পারবো, কিছু প্রশ্নগত উত্তর আমরা পরবর্তীকালে দিতে পারবো, সেটা আমরা ইয়ে করে নেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি হাত তুলে সুভাষিস বলে, হ্যাঁ সুভাষিস বলো, ভালো আছো সুভাষিস? হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। ভালো আছি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ গুড ইভিনিং। তোমার লোন রিপে হয়েছে? আর একটু বাকি আছে না? হ্যাঁ স্যার, ডিসেম্বর। হ্যাঁ ডিসেম্বর। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, বলো তোমার প্রশ্ন, বলো কি জানতে চাইছো বলো। স্যার যে এসআইপি যেগুলো স্যার হচ্ছে স্যার, সেগুলো স্যার কিভাবে স্যার বুঝবো? মানে একটা অ্যাপস এর মাধ্যমে আমি একটা দেখলাম, কিন্তু স্যার এদের আমি হার্ডলি মেনলি স্যার ডকুমেন্টস গুলো স্যার কে বাড়িতে কিভাবে পাওয়া যাবে, মানে কিভাবে পাবো? আমি 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 তোমাকে বলছি, যখন প্রসেসটা হবে তুমি এটার জন্য 1 to 1 আরেকদিন নেক্সট উইকে তোমাদের সাথে, মানে আজকে কি আজকে নেক্সট উইক নাই কি করে নেবো, আজকে তো মঙ্গলবার, এই এই বুধবার বৃহস্পতিবার বা শনি রবি যে কোনো একদিন করে নিতে পারি 8 ঘন্টা। ওখানে যে পুরো ব্যাপারটা কিভাবে তুমি ওখান থেকে করবে বা ক্যালকুলেশন কিভাবে করবে, এই অ্যাপ থেকে কিভাবে তার এগুলো বার করবে, তার পুরো একটা জিনিস স্ট্রাকচার ইয়ে আছে। তো ওটা তোমাকে দেখে দিলে ওটা করতে পারবে। ওটার জন্য একটু বুঝতে হবে ওটা কিভাবে করতে হয়। তার পুরো ওখান থেকে একটা পোর্টফোলিও অ্যানালিসিস চার্ট আছে, তার কোনটাকে রিটার্ন দিতে দেখা যায়, ওটা পুরোটা তুমি করতে পারো। ঠিক আছে, ওটা একটা 1 to 1 করে নেবো আরেকদিন। আচ্ছা, আর কোনো প্রশ্ন এনিবডি? আমরা কি বলে মোটামুটি যে যে ডিসকাশন গুলো করছি, আমাদের সাথে অনেকেই যারা প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন। হ্যাঁ, তরুণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, প্রসেনজিৎ কুনার, এক একজন করে বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ প্রসেনজিৎ কুনার বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ একজন একজন করে বলুন, একজন করে বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন বলুন, নামটা বলুন, কোথা থেকে বলছেন বলুন। প্রসেনজিৎ কুমার বলছিলাম বর্ধমান থেকে। আমি একজন একজন করে বলুন, একজন একজন করে আমরা শুনছি, সবার শুনবো, সবার থেকে শুনবো, একজন একজন করে বলুন। হ্যাঁ বলুন।
হ্যাঁ স্যার, জানতে চাইছিলাম যে ওই চাইল্ড চাইল্ড ইয়ের ক্ষেত্রে মানে আপনার মানে কর্পাস অ্যাকুমুলেট করার জন্য এসবিআই চাইল্ড প্ল্যান যেটা আছে, সেই প্ল্যানটা সম্বন্ধে একটু বলতে, মানে কেমন কি রিটার্ন বা কেমন কি চলছেন সেটা একটু বলতে। হ্যাঁ, দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের আমি তো যেগুলো এখানে বললাম সেগুলো পার্টিকুলারলি তোমার অনেকগুলো ইয়ে রয়েছে। তুমি যেটা পার্টিকুলার জানতে চাইছো, এসবিআই ম্যাগনাম চিলড্রেন ফান্ড বলে একটা ফান্ড আছে। একটু বাকিরা একটুখানি মিউট করে না, নাহলে আওয়াজ আসছে তো। আবার যখন হয়ে যাবে তারপরে আমি আবার খুললে, তার নাহলে কেউ আমার কথা শুনে যাবে। এসবিআই ম্যাগনাম চিলড্রেন ফান্ড একটা ফান্ড, তো এরকম বেশ কিছু বাচ্চাদের জন্য আলাদা ফান্ড আছে। এসবিআই ম্যাগনাম চিলড্রেন ফান্ডের পারফরমেন্স খুবই ভালো, এবং এটার ক্ষেত্রে একটা নিয়ম আছে 5 বছর লকিং, বা বাচ্চার 18 বছর বয়স পর্যন্ত টাকাটা তোলা যাবে না। এখানে ক্ষেত্রে লামসামে বা এসআইপি তে ইনভেস্টমেন্ট করা যায়। ইল্ড মোটামুটি ভালো দিচ্ছে এখানে, এবং যেহেতু লক থাকে তার জন্য ফান্ড ম্যানেজার এখানে ক্ষেত্রে লং টার্মে এমন কিছু ফান্ডে ইনভেস্ট করতে পারে যেটা রিটার্নটা ভালো দেয়। তো আলটিমেটলি এসবিআই ম্যাগনাম চিলড্রেন ফান্ড রেকমেন্ডেবল। আমরা এসআইপি তে যারা বাচ্চার জন্য ফান্ডিং করছে তাদের অনেকেই এটা করি। তো এটা মোটামুটি রিসার্চ বলছে যে এটা ঠিকঠাকই দিচ্ছে, এই প্ল্যাটফর্ম থেকে এখনো পর্যন্ত ভালো আছে। এছাড়াও আরো কিছু মিউচুয়াল ফান্ডের এইচডিএফসি বা আরো অন্য প্ল্যাটফর্মও আছে যাদের বাচ্চাদের জন্য চিলড্রেন আছে। এসবিআই চিলড্রেন ফান্ডও কিন্তু মোটামুটি ভালো একটা ফান্ড, যেটা মোটামুটি 28 থেকে 30% সিএজিআর ক্রিয়েট করেছে, এবং বেশ কয়েক বছর ধরে স্ট্র্যাটেজিক্যালি একটা ভালো 1 বছর 2 বছর 3 বছর 5 বছরের যদি আমরা দেখি, মোটামুটি একটা 12 15 18% উপরে একটা ইল্ড মার্কেট কারেকশনের পরেও এটা দিয়ে আসছে। তো এটা সেই হিসাবে একটা স্টেডি ফান্ড, এবং মোটামুটি একটা হাই ইল্ড যেটা আমাদের ইনফ্লেশনকে বিট করতে পারে, এটা একটা ভালো সাজেস্টেবল ফান্ড। তাও আমি বলছি প্রসেনজিৎ বাবু, আপনি তাও মানে এটা আমার টিমের সাথে বা আপনার সাথে যার সাথে আপনি কথা বলবেন, এটা শুরু করার আগে পারপাস অ্যামাউন্ট স্টেপ আপ কতটা করতে হবে, আপনার গোলের সাথে কতটা কম বেশি আছে, একটু প্ল্যানিং করে নিয়ে করলে আপনার খুব সুবিধা হবে। মানে এটা কি হয়, হয়তো আপনি স্টেট ব্যাংকের মাধ্যমে আপনি করে নিতে পারবেন বা করতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনার গোলের সাথে অ্যালাইন কিনা, কতটা অ্যামাউন্ট দরকার আজকের দিনে শুরু করলে, আপনি যে সময় করতে আছেন কত টাকা কর্পাস চাইছেন, সেই সময় সেই কর্পাসটার ভ্যালু কত, এই পুরো জিনিসটা আপনার ক্লিয়ার হলে আপনাদের ক্ষেত্রে তাহলে সুবিধা হবে। ওটা একটু ক্যালকুলেট করে নেবেন, দরকার পড়লে আমার নাম্বারটা ওখানে দেওয়া আছে, আমি আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি, 9830152906। আমার নাম সুব্রকান্তি দাস। আমার গ্রুপেতেও, আপনারা যে গ্রুপটায় আছেন ওখানেও আজকে আমার টিম দিয়ে দিয়েছে নাম্বারটা। যদি ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, আপনারা আমাকে ওখানে হাই করে লিখে দিলে আমি যেগুলো বলছি ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। এবং আপনারা যারা ফর্ম ফিল আপ করেননি এখনো, ফর্মটা ফিল আপ করে পাঠালে আমাদের যে ফর্মগুলো দেখালাম আপনাদেরকে মেলে বা হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করে দেবো, ওখানেও আপনি পুরো জিনিসটা পেয়ে যাবেন। ক্যালকুলেশন পার্টটার জন্য 1/2 ঘন্টা টাইম দিলে আমাদের 1 to 1 আমাদের টিম আপনার সাথে কথা বলে ব্যাপারটা আপনাকে পুরো গাইড করে দেবে। এটা কোনো চার্জেস লাগবে না, আপনি এটাতে পুরো নিজেই করতে পারবেন। ঠিক আছে স্যার, এক্ষেত্রে একটা জানার ছিল, সেটা হচ্ছে যে এই ফান্ডটা কি ডাইরেক্ট ফান্ডে করা যায় না, মানে এটা কি থ্রু ব্যাংকেই করতে হবে, মানে ব্যাংক ক্ষেত্রে তো রেগুলার ফান্ডই হয়, তো সেক্ষেত্রে আমি একটু না, আমি জানতে চাই। বলছি দেখুন, ডাইরেক্ট আর রেগুলার দুটোর মধ্যে তফাৎ হচ্ছে কিছুই না। ওখানে কিন্তু একটা ইন্টারমিডিয়েট থাকে, একটা থাকে না। এবার অবশ্যই ডাইরেক্টে করা যায়, আপনি চাইলে গ্রো বা যে কোনো অ্যাপের মাধ্যমে করতে পারেন, থ্রু ইন্টারমিডিয়েট করতে পারেন, সেটা ব্যাংক না, সেটা আমাদের মধ্যে এমএফডির মাধ্যমে করতে পারেন। এবার যেটা আমরা যেটা করি, কি দেখুন ব্যাপারটা কি, আজকে ইন্টারমিডিয়ারির রোল কোথায়, আজকে আমাদের কি হয়, ওখানে ক্ষেত্রে আমাদের টোটাল যে কস্টটা থাকে সেখানে ক্ষেত্রে 50 পয়সার মধ্যে ডিফারেন্স হয়। তো এই যে চার্জেসটা থাকে সেখানে ক্ষেত্রে ধরুন আজকে আপনি আপনি একজন কাস্টমার হিসেবে আপনি ইনভেস্ট করছেন এখানে, কিন্তু আপনার পক্ষে সম্ভব নয় ট্র্যাক করা যে কখন মার্কেট পড়ছে, কখন মার্কেট উঠছে, কোন সময় সুইচ করা দেওয়ার কোনো দরকার। তো এই যে টাইম টু টাইম এর মধ্যে কোন সময় যখন মার্কেটটা পড়ছে অ্যাডিশনাল পারচেস আমরা যেটা রিকমেন্ড করি, বা প্রত্যেক বছরের স্টেপ আপ, এই যে করার জন্য, এই যে প্র্যাকটিসটা করার জন্য আমাদের টোটাল যে খরচাটা হয়, আমরা মোটামুটি তার থেকে 1.5 থেকে 2%, মানে আপনি যদি ডাইরেক্ট প্ল্যাটফর্মে যা আপনি ওখান থেকে আর্ন করছেন, আমরা তার থেকে 1.5 থেকে 2% আপনাকে ওভারঅল গ্রোথ দিয়ে দেবো। এটা আমরা করেছি কাস্টমারদের জন্য করি, কারণ নাহলে আমাদের প্ল্যাটফর্মে আপনি আসবেন কেন আমার কাছে সাজেশন নিতে। তো ব্যাপারটা আমরা সেটা করি। এবার আপনি অবশ্যই ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে করতে পারেন, থ্রু এমএফডিও করতে পারেন, থ্রু ব্যাংকও করতে পারেন, আপনার চয়েস। আপনি সিলেক্ট করবেন যে যোগ্য, যার মনে হয় যেখানে আপনি ঠিকঠাক গাইডেন্স পাচ্ছেন, যে আপনাকে ঠিকঠাক ভাবে ব্যাপারটাকে বোঝাতে পারছেন, বা আপনাকে ঠিক গাইড করছে। প্রত্যেক বছরই দেখুন আপনার ইয়ারলি রিভিউ খুব জরুরি, যেটা আমাদের নর্মাল ব্যাংকের প্ল্যাটফর্মে হয় না, বা আপনার এই ডাইরেক্ট প্ল্যাটফর্মে হয় না। ইয়ারলি রিভিউটা কেন বলছি আপনাকে, ধরুন আপনি সাপোজ, আপনি শুধু এটা নয়, আপনার নিজের পোর্টফোলিওতে আপনি এসআইপি ইনভেস্টমেন্ট করেছেন ডাইরেক্ট প্ল্যাটফর্মের জন্য, কিন্তু দেখুন একটা বছরের পর আমরা কি দেখি নর্মালি, আমি এটা প্রত্যেকের জন্যই বলছি, আমরা কি দেখি নর্মালি কোনো একটা ফান্ড ইনভেস্ট করার আগে পাস পারফরমেন্স। পাস পারফরমেন্স হচ্ছে লাস্ট 5 বছরে বা লাস্ট 7 বছরে বা লাস্ট 3 বছরে পারফরমেন্স যেগুলো ভালো, ম্যাক্সিমাম আমরা সেভাবে ফান্ড, কিন্তু পাস পারফরমেন্স কিন্তু ইন্ডিকেশন এটা নয় নেক্সট 5 ইয়ার্স বা নেক্সট 10 ইয়ার্স পারবে। এটা কিন্তু বিভিন্ন সেক্টরিয়াল চেঞ্জ হচ্ছে। তো এই যে সময়ের সাথে সাথে কোন ধরনের ফান্ড চেঞ্জেস আসছে, আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি,
তাতে আমাদের এই ধরনের কোন চেঞ্জেস গুলো ইন্ডিকেট করে বা যেগুলো তাতে কি হয় আমাদের, আমি বলছি না পুরো 100% লস মিটিগেট করা যায়, কিন্তু তাও ধরুন আপনি যদি মার্কেট আপনাকে 10 থেকে 20% যদি লস হয়, সেখানে আমার এখানে 2 থেকে 3% আমি ওটাকে অনেকটা কমিয়ে দিতে পারি, প্রফিটটাকে বাড়িয়ে দিতে পারি। কারণ হচ্ছে ওই রিসার্চ আমাদের আছে কোন সময় করলে ওটাতে টপ আপ করা দরকার, কোন সময় করলে লামসাম করা দরকার। এই টাইম টু টাইম এই নলেজ গুলো দরকার, যেটা আপনি যদি নিজে করতে পারেন খুব ভালো, যদি আপনার সেই নলেজ থাকে, যদি সে সময় থাকে আপনাকে সেটা ট্র্যাক করার বা প্র্যাকটিস করার, একদমই খুব ভালো। ডাইরেক্ট প্ল্যাটফর্ম সব থেকে ভালো আপনার জন্য। আর যদি মনে হয় যে না আপনার কোনো পার্টিকুলার কারোর হেল্পের দরকার, হ্যান্ড হোল্ডিং দরকার, ইউ ক্যান টেক হেল্প অফ দ্য টিম, কোনো অসুবিধা নেই। এটা আপনি নিজে একটু রিসার্চ করে তারপরে শুরু করুন, মানে যেখানে মনে হবে যে আপনি ঠিকঠাক ভাবে গাইডেন্স পাবেন, হ্যান্ডলিং পাবেন, এটা তো লং টার্ম ইনভেস্টমেন্ট, এখানে আপনি ঠিকঠাক একটু ভেবে চিন্তে তারপর শুরু করুন, ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে এক্ষেত্রে বলছি যে বাচ্চার নামের ক্ষেত্রে কি ডকুমেন্টেশনের ক্ষেত্রে বাচ্চার কিছু ডকুমেন্ট লাগে এক্ষেত্রে? ওই হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট আর আধার লাগে, বাকি বাবার সব কেওয়াইসি লাগে, ব্যাংক ডিটেলস বাবার থেকে হয়ে যাবে। এখনই বাচ্চার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে চলবে, পরবর্তীকালে যখন 18 পরে টাকাটা আসবে তখন কিন্তু বাচ্চার অ্যাকাউন্টেই আসবে আপনার। না, অ্যাকাউন্টের এসআইপি অ্যামাউন্টটা কি বাচ্চার অ্যাকাউন্ট থেকেই যাবে নাকি সেক্ষেত্রে মানে না 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 গার্জেন না হিসেবে না যাবে? না না, পেরেন্টস অ্যাকাউন্ট থেকে যাবে। হ্যাঁ, বাচ্চা শুধু বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড, মানে যেটা আপনার ওইটাই লাগবে, আর কিছু লাগবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংকস। তরুণ বাবু বলছেন, এক একজন করে বলুন, আর কে হাত তুলেছেন বলুন। তরুণ বাবু বলুন, শুভ্র নাগ আছেন বলুন, এক একজন করে বলুন। হ্যাঁ, শুভ্র বাবু আছেন, শুভ্র নাগ। গুড ইভিনিং স্যার, আমি তরুণ তপন। আমার সঙ্গে অলরেডি আপনার সঙ্গে দেখা হয়েছিল স্যার, দমদম হ্যাঁ 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 জংশনে। হ্যাঁ 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 হ্যাঁ। ভালো আরে আছেন আরে স্যার? আরে তরুণ বাবু শুনুন না, আরে আরে চিন্তা করি, আরে শুনুন, আরে আপনার নাম্বারটা না আমার ইয়েতে কি বলে, আমার ফোনটা চেঞ্জ হয়ে তো ডিলিট হয়ে গেছে। আপনাকে আমি কতবার, আপনি ব্যারাকপুরে, আপনি আপনার বাড়িতে যেতে বলেছেন, মনে পড়েছে আমার। এই হ্যাঁ স্যার। ছুটির দিনে আপনার বলেছেন যে হ্যাঁ, আরে হ্যাঁ, আচ্ছা শুনুন না, আপনি একটু আমাকে না হোয়াটসঅ্যাপে একটু হাই করবেন তো, আমি প্রোগ্রামের পর আপনাকে ফোন করে নেবো। আমি না একদম আপনার ওই নাম্বারটাই ডিলিট হয়ে গেছে, আপনার সাথে কন্ট্যাক্টই করতে পারছি না। আপনি একটু আমাকে করে দেবেন, আমি আপনাকে একবার ফোন করে কথা বলবেন, আমার মনে পড়ে গেছে। আরে সে আপনার এই দমদম স্টেশনে গিয়ে আপনাদের টিমের 4-5 জনের সাথে মিটও করেছিলাম, কথা বললাম, আপনার অফিসে গিয়ে গল্প করে তারপর চলে এসেছিলাম, মনে আছে আমার? তাও অনেকদিন হয়ে গেছে, 1-1.5 মাস আগে মনে হবে আপনার ওখানে গেছি। আপনার কি কাল বা পরশু দিন সময় হবে, মানে ওই 2:30 বা 2:30-2:30টার পরে? হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে তাহলে হবে। আমি আপনার আমরা অফিসে গিয়েই দেখা করতাম। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসুন। আমি 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 শুনুন না, এই প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, এই 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমি আপনার সাথে ফোনে কথা, আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে একটু হাই করুন না, আমার নাম্বারটা, আমার নাম্বার তো আপনার কাছে আছে। আমার না, আপনার যখন আমার ফোনটা চেঞ্জ হওয়ার পর না, আপনাকে আমি ইয়ে করতে পারিনি, মানে আপনার নাম্বারটাই ট্র্যাক করতে পারি। ঠিক আছে, আপনি আমাকে করুন, আমি আপনাকে কল করে মিট করে নেবো কাল পরশু। ঠিক ঠিক আছে, ঠিক স্যার, ঠিক। থ্যাংকস। হ্যাঁ হ্যাঁ, শুভ্রবাবু বলুন, ভালো আছেন? শুভ সন্ধ্যা। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। ভালো আছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার কোশ্চেন ছিল যে আমাদের যারা স্যালারিড পারসন তাদের তো সোর্স অফ ইনকাম স্যালারি। হ্যাঁ তো হ্যাঁ আমাদের যত সেভিংস হবে, যেটা আমরা ফিউচার বেসে সেভিংস করব, যেটাই হোক, আমাদের চাই বাচ্চাদের এডুকেশন হোক, রিটায়ারমেন্ট ফান্ড হোক, বা আমাদের এমার্জেন্সি ফান্ড হোক, সেটা রেশিওটা কিভাবে হলে, যেটা সবগুলো মানে প্রপারলি রেশিওটা কি হতে পারে, যাতে প্রত্যেকটা ফান্ডে প্রপার অনুপাতে ফান্ড আমরা জমা করতে পারি। কারণ প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি ফান্ড ইম্পর্টেন্ট, চাইল্ড এডুকেশন ইম্পর্টেন্ট, রিটায়ারমেন্ট প্ল্যান, মানে রিটায়ারমেন্টের পর যেটা একটা রেগুলার ইনকাম, সেটাও ইম্পর্টেন্ট। তো এই সেভিংস এর রেশিওটা কি কিরকম ভাবে, কোন ইয়েতে, কোন দেখুন অ্যাকাউন্টে দেখুন কিভাবে দেখুন, সেভিং রেশিওর এটা মধ্যে, করতে হবে? রেশিওর মধ্যে দুটো পার্টের রেশিও হয়। একটা রেশিও হচ্ছে যে আপনার ওখানে ক্ষেত্রে ইকুইটি ডেডের রেশিও একটা হয়, যেটা হচ্ছে আপনার কতটা রিস্কে হবে, কতটা ডেডে হবে, মানে মানে যেটা রিস্কে। আর একটা রেশিও হচ্ছে আপনার, আপনি বলছেন কত টাকা আমি রিটায়ারমেন্টের জন্য দেবো, কত টাকা বাচ্চার এডুকেশনের জন্য, সেই রেশিওটা করতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ। কারণ এবার 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 প্রত্যেকটাই ফিল্ড ইম্পর্টেন্ট। আমি আপনাকে প্রত্যেকটা। এক্সাম্পল দেবো। একদম একদম, আপনি খুব ভালো প্রশ্ন, রেলিভেন্ট প্রশ্ন। এবার দেখুন, এই ব্যাপারটা যেটা ডিপেন্ড করে হচ্ছে, প্রথম হচ্ছে এটার জন্য আপনার এটাকে গোল প্ল্যানিং এর প্রথম রুট, ঠিক আছে? আপনি প্রথম কিভাবে করতে পারেন, যে ধরুন আপনি যখন এই প্ল্যানটা স্টার্ট করছেন, এবার সেখান থেকে ধরুন আজকে সাপোজ আপনার জার্নি, আমাদের কি হয়, আমরা প্রথমে চাকরি পেলাম, চাকরি পাওয়ার পর ধরুন বিয়ে করলাম, বিয়ে করার পর বাচ্চা হলো, তারপর তার এডুকেশন প্ল্যানিং। এবার আমাদের কি হয়, আমরা যদি আর্লি স্টার্ট করি, মানে যখন আমার চাকরি জয়েন করছি সেই সময় যদি আমার সেভিং স্টার্ট করি, তাহলে আমার কি রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য একটা বড় লম্বা টাইম থাকে। তাহলে কি আমার সেই সময় থেকে একটু একটু করে ছোট জমা থাকলে আমার সেই সময়ের জন্য, আমার যখন 55 বা 60 যে সময় রিটায়ার করছি, তার জন্য একটা 25 বা 30 বছরের একটা টাইম পাওয়া যায়। ওই লম্বা হরাইজনেতে কি হয়, যদি আমি
ঠিকঠাক ভাবে গুছিয়ে আমি একটা লং টার্ম স্ট্র্যাটেজিতে যেতে পারি, তাহলে কিন্তু আমার ছোট কর্পাসে অনেক বড় টাকা তুলতে পারবো। এরপরে দেখেন আমরা যে সেকেন্ড পার্টটা যাই, বাচ্চা। একটা বাচ্চা হওয়ার পরে তার এডুকেশন, তার জন্য সময় থাকে মাত্র 17-18 বছর, 16 বছর, এই টাইমটা। তো সেখানে ক্ষেত্রে আমার নিজের রিটায়ারমেন্টের প্ল্যানিং এর থেকে বাচ্চার জন্য কিন্তু ওই টাইমটার গ্যাপটা অনেক কম। তার মানে কি আমার সবসময় যখন আমি বাচ্চা হওয়ার পরে তারপরে যে পারপাসটা হবে, তো আমাকে সেই জন্য কি যদি আমি যত আর্লি আমার নিজের প্ল্যানিংটা শুরু করতে পারি, তত কিন্তু বাচ্চার প্ল্যানিং এর সময় পারপাসের পরিমাণটা আমার কম লাগবে, বা আমার সেই সময় ওইটাতে বেশি ফোকাস করতে পারবো। এবার আমি ধরুন আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা যতটা ইম্পর্টেন্ট, আমার বাচ্চার এডুকেশন প্ল্যানিংটা তত ইম্পর্টেন্ট। এবার আমাকে দেখতে হবে এর মধ্যে প্রায়োরিটি কোনটা। যদি আমার ওটা প্রায়োরিটি বেশি হয়, তাহলে ওখানে ক্ষেত্রে আমার অ্যাভেলেবেল ফান্ড আছে 100 টাকা। এবার আমার দেখতে হবে যে ওর জন্য কত টাকা লাগবে, আমার এডুকেশনের জন্য লাগবে এই টাকা, আমার রিটায়ারমেন্টের জন্য এই টাকা লাগবে। তাহলে এই দুটো টাকার মধ্যে রিচ করতে গেলে আমার যে কাছে অ্যাভেলেবেল রিসোর্স আছে, সেখান থেকে আমি কোনটাতে রিচ করতে পারি। আমার টাইম লাইনে দেখে নিতে হবে যে আমার বাচ্চার এডুকেশনটা যদি আগে হয়, তাহলে তার প্রায়োরিটি আগে আছে, তাহলে তার জন্য এখন এই মুহূর্তে আমাকে বেশি কর্পাস দিতে হবে। সেটা দিয়ে আমার যখন ওটা পৌঁছে গেল, সেই সময় ওই কর্পাস লাগছে না, এবার তখন পুরো কর্পাসটা আমি রিটায়ারমেন্টে নিয়ে নেবো। এটা পুরোটাই প্ল্যানিং করতে হবে ওই জায়গায় বসে, যেটা হচ্ছে কত টাকা পার্সেন্টেজটা ওইভাবে ফিক্স, মানে কোনো বছরই ভাবে বলা যায় না। ডিপেন্ড করে আপনি যে সময় পড়াশোনা শুরু করছেন, সেই সময় থেকে আপনার ওই বাচ্চার পড়াশোনা স্টার্ট হওয়ার কত গ্যাপ, আপনার রিটায়ারমেন্টের কত গ্যাপ, ওই অনুযায়ী আপনি ক্যালকুলেট করে আপনার যে কর্পাসটা আছে সেটাকে ডিস্ট্রিবিউট স্ট্র্যাটেজি তৈরি। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে। প্রথম জিনিস হচ্ছে কি স্ট্র্যাটেজি। প্রথম হচ্ছে যে আপনার যে টাকাটা আপনি ভাবছেন ডিস্ট্রিবিউট করবো, এটা এরপরে যদি এর সাথে কতটা স্টেপ আপ করবো। মানে আমি আজকে সাপোজ ভাবলাম 10,000 টাকা করে এই সেভিংস করবো, 10,000 টাকা করে আমি প্রত্যেক বছরে 10% করে কি বাড়াবো, আর 20% করে বাড়াবো, এটা একটা স্ট্র্যাটেজি। সেকেন্ড হচ্ছে যে আমার যদি এর মধ্যে যদি কোনো বোনাস বা আরো কিছু লামসাম আসে, তাহলে ওই টাকাটা রিচ করতে গেলে আমি বোনাস বা লামসাম টাকা ওর মধ্যে কতটা ঢোকাতে পারি, তার জন্য কি কি স্ট্র্যাটেজি। আমাকে তো আমার ওই গোল প্ল্যানিং, এবার আমি সেই সময় হয়তো বাচ্চার পড়াশোনার জন্য 50 লাখ টাকা চাইছি বা 30 লাখ টাকা চাইছি। 30 টাকা পাওয়ার জন্য অলরেডি আমার কাছে প্ল্যান আছে, তাতে আমার অলরেডি 10 লাখ টাকা বা 15 লাখ টাকা সেভিং হয়ে গেছে। তাহলে আমার শর্টফল যে টাকাটা আছে, শর্টফলটা রিচ করার জন্য আমাদের গ্যাপটা থাকছে, সেটার জন্য আমার এই টাকা দরকার। তাহলে এই টাকাটা রিচ করতে হলে এই টাকার দরকার, এটার জন্য আমার আজকে এই মুহূর্তে মাসে এই টাকা দিতে হচ্ছে। এবার আমার কাছে যে অ্যাভেলেবল ফান্ড যে আমার যে থাকছে, সেখান থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। করার পর এবার টাইম টু টাইম এখানে লামসাম আর টপ আপ, এই দুটো করতে করতে আমাকে রিচ করতে যাবে। হয়তো 100% না হলে 70-80% আমি রিচ করে যাবো। তাহলে কি হয়, বাকিটা আমি ম্যানেজ করে দিতে পারি। বুঝতে পারলেন কি বলছি? হ্যাঁ স্যার, বুঝলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর এবং এটা ইয়ারলি রিভিউ করতে হবে। মানে আমি কি বলছি, মানে আমি এটা বললাম এটা ওয়ান টাইমে হবে না। মানে আপনি আজকে দাঁড়িয়ে ধরুন আপনার রিটায়ারমেন্টে কর্পাস লাগবে 1 কোটি টাকা, আপনার বাচ্চার জন্য 30 লাখ টাকা, তো আপনি তার জন্য ধরুন একটা প্ল্যানিং করলেন 20,000 বা 15 লাখ টাকা মাসে এসআইপি স্টার্ট করলেন। তাহলে আপনার যে কর্পাসটা আপনার অলরেডি পোর্টফোলিওতে আছে, পরের বছর গিয়ে পোর্টফোলিওটা কোন জায়গায় পৌঁছালো, তাহলে কতটা গ্রো করলো, তাহলে এটাকে আমি যদি কতটা বাড়াবো, কতটা, এই জিনিসটাকে আপনাকে প্রত্যেক বছরে একটা ক্যালকুলেশন আপনাকে এটা নিয়ে আমার সেকেন্ড কোশ্চেন, যেটা আপনি বলছিলেন যে ইয়ারলি রিভিউ করার ব্যাপারটা। যেমন হয় আমি আমার এক্সাম্পলই দিচ্ছি, যে কিছু ফান্ড হয়তো আমার ক্যাম্পসের থ্রুতে করা আছে, এসআইপি করা আছে, কিছু আমার ব্যাংকের থেকে ডিরেক্ট করা আছে। তো আমার নিজের মনিটরিং এর জন্য আমার যদি একটা প্ল্যাটফর্মে সবগুলো ফান্ড থাকে, তাহলে মনিটরিংটা সুবিধা হয় আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা থাকার থেকে। তো এটা সুইচের কি প্রসেস, মানে আমি ফান্ড উইথড্রল না করে সেম ইয়েতে কি আমি সুইচ করার কোনো অপশন আছে, যে একটা প্ল্যাটফর্মে সুইচ করার? প্ল্যাটফর্মে হ্যাঁ আমি বলছি আপনাকে, সেটা দেখতে হবে ওখানে কি কি জায়গায় আছে। যদি প্ল্যাটফর্ম কমন হয় বা যেখানে অপশন গুলো থাকবে সেগুলো সুইচ করা যাবে, কিছু করা যাবে না, সেগুলো দেখে নিতে হবে। মোটামুটি দুটো প্ল্যাটফর্মের মধ্যে আপনি ওটা কম্বাইন করে করতে পারবেন, কিছু মানে মোটামুটি দেখে নিতে পারবেন। মানে হয়তো 5-6টা অ্যাপ আপনাকে ইউজ করতে হবে না, কিন্তু একটা করলে সব থেকে ভালো। একটাতে না হয় তাহলে দুটো অ্যাপেতে আপনাকে ওটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, যাতে আপনার ট্র্যাক করাটা সহজ হয়। এটা বসে একটু প্ল্যান করে দিতে হবে আপনার সাথে। হ্যাঁ, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর কেউ বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ বাপন বাবু বলুন। হ্যাঁ নমস্কার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। বাপন বাবু বলুন। আচ্ছা, বলছি যে আমি ওই গুগল ফর্ম আপনাদের ফিল আপ করেছিলাম। হ্যালো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আপনাদের ওই গুগল ফর্মটা আপনাদের ওটা ফিল আপ করেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আপনাদের ওখান থেকে ফোন করা হয়নি, তা আমি কবে ফোন করব একটু বলে দিলে ভালো হতো। আমি বলছি, আচ্ছা আপনি তো আপনি আমার নাম্বারটা বলেছি 9830152906। আমার নাম সূর্যকান্তি দাস, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে একটুখানি হাই করে লিখুন, আমি গুগল ফর্ম ফিল আপ করে দিয়েছি, আমাকে 1-to-1 করুন। আমি আপনাকে কাল বা পরশুর মধ্যে 1-to-1 আপনার সাথে আমি কন্ট্যাক্ট করব। আমি নিজের সময় মতো কি ফোন করতে পারবো? হ্যাঁ, না নিজের সময় মতো আপনার সাথে কথা বলে আপনার টাইমটা ফিক্স করে নেবো। আপনি একটু হোয়াটসঅ্যাপে লিখে দিন,
আমার টিম আপনাকে আজ কালকে সকালে ফোন করে নেবে, নিয়ে আপনার সাথে টাইম করে নেবে, আপনার সময় মতোই আপনার সাথে কথা বলবে। আপনি আচ্ছা, আর সন্ধ্যেবেলা অ্যাভেলেবল থাকবেন সন্ধ্যেবেলা। আমি মিউচুয়াল ফান্ড ওই স্টার্ট করতে চাই, কিন্তু আমি গাইডেন্সটা ঠিকঠাক পাচ্ছি না বলে সাহস করতে পারছি না। সেটা একটু মানে একটু হ্যাঁ, আপনার সঙ্গে আপনি সব গাইডেন্স আলোচনা পেয়ে যাবেন। করতেন। আমার টিম লিখেছে আপনার ফর্ম পাইনি, এই ফর্মটা আবার দেখুন এখানে দিয়েছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হাই করুন, আমি আপনাকে ফর্মটা আরেকবার পাঠিয়ে দেবো। কোনো কারণে হয়তো ফর্মটা সাবমিট হয়নি, আপনি একটু ও আমাকে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা 9830152906 হ্যাঁ, আপনাকে আমি মেসেজ করেছিলাম একবার। করেছেন। আমাকে একটু এখন ফর্মটা বলুন, আমি আপনাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু আরেকবার ফিল আপ করে পাঠান, ডিটেলসটা বেশ, পেয়ে ঠিক যাবো। আছে। তাহলে আপনার আচ্ছা আপনি একটু কালকে সকালবেলা আমাকে কল করুন 10:30-11টার সময়, আমি কালকে আপনার সাথে কথা বলে আপনার সাথে 1-to-1 করবো কাল বা পরশু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি থাকেন কোথায় বাবুবাবু? আমি ওই বীরভূমের বিষ্ণুপুর। আপনি কি করেন, কি পেশায় আছেন? আমি ফার্মাসিস্ট একজন। আচ্ছা, আচ্ছা। আমার নিজে একটা দোকান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে আমি বাবু। ওই আপনার যদি আপনার কোন সময় সুবিধা কথা বলতে, সন্ধ্যেবেলার দিকে না দুপুরের দিকে, কোন সময় আপনার পক্ষে সুবিধা? আমি ওই আপনার দিকে মোটামুটি ওই সকাল দিকে আমার সুবিধা বেশি সব থেকে। হ্যাঁ, সকালে করা যায়, আপনি 10:30-11টার সময় কথা বলে নিতে পারি, যদি কালকে হয় কালকে করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। আপনি আমাকে আচ্ছা বেশ। কালকে কালকে সকালে 10টা হোয়াটসঅ্যাপ করুন, আমি ফ্রি থাকলে আধ ঘন্টার স্লট কালকে সকালে করে দেবো। মোটামুটি 12টার আগে হয়ে যাবে আপনার টাইম, তাহলে কালকে 12টা হলে খুব ভালো হয়, হ্যাঁ 12টা হলে ভালো হয়। ঠিক আছে, আপনি সকালে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আর আমি ফর্মটা পাঠাচ্ছি, একটু ফর্মটা ফিল আপ করে দিন। আমার টিম বলছে আপনার ফর্মটা নাই, কোনো কারণে পাইনি। ঠিক আছে, ও আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা, একটুখানি ঠিক পাঠান, আছে ঠিক আছে। আপনাকে আমি ফর্মটা আরেকবার পাঠিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আপনি আছে, আমি ফর্মটা হাই ফিল আপ লেগে করে পাঠিয়ে পাঠান। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠান, আমি আপনাকে ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু পাঠান, আমি তাহলে কালকে সকালে আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আর তরুণ তপন বাবু, আপনি একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে হাই করুন, না আপনার সাথে কথা বলছি আপনাদের সেশন। হ্যাঁ, কাল বা পরশু দমদমে আপনি আসছেন তো আমার অফিসে, তাহলে এবার ঘুরে যান, ঠিক আছে? আর গুড নাইট সবাইকে, আবার দেখা হবে পরের সেশনে। আপনাদের অবশ্যই স্যার। প্রোগ্রামের, হ্যাঁ প্রোগ্রামের ফিডব্যাক একটু সবাই দেবেন আমাদের, আর কি বলে আপনাদের ভালোবাসা দেবেন, আপনাদের যারা যারা বন্ধু বান্ধব যারা আমাদের এই যে ভিডিও বা প্রোগ্রাম গুলো হয় সেগুলোর ব্যাপারে জানাবেন, যাতে সবাই উপকৃত হয়। এটা আমাদের ইন্টেনশন কি সবাইকে জানানো, কারণ অনেক কিছু ইনফরমেশন আমরা এখানে শেয়ার করি যেটা সত্যি সবার কাজে লাগবে, এবং আপনারা নিজেরাও উপকৃত হবেনি, অনেককেও উপকার করতে পারবেন এই ইনফরমেশনটা যখন আপনাদের ক্লারিটি আসবে। যখন এই ফর্মগুলো ফিল আপ করবেন আপনারা, এই টোটাল কোন কোন জায়গাতে আমরা ল্যাক করি এই ব্যাপারটা আরো ক্লারিটি আসবে, আমাদের কোন কোন ছোট ছোট জায়গায় ত্রুটি হয়, এটা যদি একটু কারেকশন করে দিতে পারি না, তাহলে আমাদের ভবিষ্যতে আরো অনেক সহজ আমরা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আবার ধন্যবাদ জানাই, আমাদের প্রোগ্রাম শেষ করছি। ঠিক আছে, গুড নাইট, আবার দেখা হবে পরের মঙ্গলবার রাত্রি 8টাতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।